রূপ ভাইয়া, তুমি কি সত্যি বিদেশ চলে যাবে? যাব। কেন? তোর কোনো সমস্যা? রূপ ভাইয়া, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। প্লিজ যেও না তুমি। তুমি গেলে আমি কিভাবে থাকবো বলো তো? প্লিজ রূপ ভাইয়া, যেও না। দেখ কথা, তুই এখনো ছোট, তো ছোটর মতোই থাক। ভালোবাসার কি বা বুঝিস তুই এখন? আরে আমি শুধু তোর একটা আবেগ, যা কয়েকদিন পরে কেটে যাবে। তো প্লিজ তুই এসব পাগলামি বন্ধ কর। না রূপ ভাইয়া না, তুমি আমার আবেগ না। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখ কথা, আমি বিরক্ত। বিশ্বাস কর, তোর উপর আমি প্রচণ্ড বিরক্ত। এখন যা তোমার রুম থেকে, আমার এখন প্রচুর কাজ বাকি আছে। বলেই রূপ কথাকে রুম থেকে বের করে দিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। আর কথা কান্না করতে করতে নিজের ঘরে চলে গেল। সে বুঝে গেছে রূপ সত্যিই যাবে তাকে ছেড়ে। সে তো চলে গেলেই খুশি, কারণ তখন আর কথা নামের কেউ তাকে বিরক্ত করবে না। কিন্তু কথা কথা কিভাবে থাকবে তার রূপকে ছাড়া? কথা এসব ভেবে আরও কান্না করতে লাগল। আসুন আপনাদের রূপ আর কথার সাথে পরিচয় করিয়ে দিই। বাবা আরাব চৌধুরী আর মা রুহি চৌধুরীর ছেলে রূপ চৌধুরী। রূপের একটা ছোট বোন আছে, যার নাম আরসি চৌধুরী। রূপ এবছর ইন্টার পরীক্ষা দিয়েছে। তারপর এখন বাকি পড়ালেখা করার জন্য বিদেশে যাবে। আর অন্যদিকে আমান চৌধুরী আর নীলা চৌধুরীর একমাত্র মেয়ে হচ্ছে আলফা চৌধুরী কথা। বাসায় সবাই তাকে কথা বলেই ডাকে। কথা এবছর নবম শ্রেণীর ছাত্রী। আরজি আর কথা দুজনেই একই সমান। দুজন চাচাতো বোন হওয়ার পাশাপাশি একে অপরের বেস্ট ফ্রেন্ডও। আর রূপ হচ্ছে কথার চাচাতো ভাই। আরব চৌধুরী আর আমান চৌধুরী দুজনেই বিজনেসম্যান। তারা দুই ভাই নিজেদের পরিবার নিয়ে একসাথেই থাকে মিলেমিশে। পরিচয় পর্ব শেষ। ছোটবেলা থেকেই কথা রূপকে অনেক পছন্দ করে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে শিখেছে, তখন থেকেই কথা রূপকে ভালোবাসে। কিন্তু কোনো এক কারণে রূপ কথাকে পছন্দ করে না। বেশিরভাগ সময়ই তাকে উপেক্ষা করে চলে রূপ। আচ্ছা, রূপ ভাইয়া কি জানে তার এই অবহেলাগুলো কথাকে কতটা কষ্ট দেয়? এসব ভাবতে ভাবতেই কে জানি কথার ঘরের দরজায় নক করল। কথা চোখ মুছে পরিপাটি হয়ে দরজা খুলতে এগিয়ে গেল। কথা চায় না কেউ তার কষ্টের কথা জেনে মন খারাপ করুক। দরজা খুলে কথা দেখল দরজার পাশে আরশি দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে বলতে লাগলো, কি হয়েছে আরু? এটা তো তোকে আমি জিজ্ঞেস করব। দিন দুপুরে ঘরের দরজা বন্ধ করে ঘরে বসে আছিস কেন? আরে এমনি, একটু মাথা ব্যথা করছিল, তাই শুয়েছিলাম। অনেক মাথা ব্যথা তোর? মেডিসিন নিয়েছিস? না না, তা আর লাগবে না, ব্যথা অলরেডি কমে গেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। 3 দিন পর ক্লাস শেষ করে বাসায় আস্তে আস্তে কথার আরশি 2টো বেঁচে গেল। আজকে কত লেট হলো দেখলি কথু? হুম, এক্সট্রা ক্লাস থাকলে যে লেট হবে এটা কি তুই আজকে প্রথম জানলি আরু? আরে তা না। ওদের কথার মাঝে উপস্থিত নীলা চৌধুরী। তিনি বলতে লাগলো, যা, তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোদের খেতে দিচ্ছি। মা, আজকে কি তোমার মন খারাপ নাকি যে মুখটা এরকম করে রেখেছ? আর বড় মা কোথায়? আপু তার ঘরে। আসলে এত আদরের রূপ এত বছরের জন্য চলে গেল বিদেশে, তাই আপুর প্রচুর মন খারাপ। রূপ বের হওয়ার সময় আপু প্রচুর কান্না করেছে। মানে কি বলছো ছোট মা? ভাইয়া চলে গেছে? 2 ঘন্টা আগেই বাসা থেকে বের হয়েছে। এতক্ষণে তো মনে হয় ফ্লাইটেই আছে। ভাই আমার সাথে দেখা না করেই চলে গেল? রূপ ভাইয়া না আরও কিছুদিন পরে যাওয়ার কথা ছিল, তাহলে আজকে হঠাৎ চলে গেল কেন?
জানি না, কিন্তু ওর নাকি ওখানে কিছু কাজ আছে, তাই তাড়াতাড়ি যাওয়া লাগবে। ওকে আর কেউ না করেনি। ইস, ছেলেটাকে আবার কত বছর পরে দেখবো। আজকে 1 মাস হয়ে গেছে রূপের চলে যাওয়ার। সবাইও আগের মতো নিজ নিজ জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যাওয়ার পর থেকে রূপ প্রায়ই বাসার সবার সাথে ভিডিও কলে কথা বলে, কিন্তু কথা ছাড়া। কথা রোজই রূপকে কল করে, কিন্তু রূপ কল রিসিভ করে না। আজকেও কথা রূপকে কল দিল। প্রথমবারে রিসিভ না হলেও দ্বিতীয়বারে কল রিসিভ করায় কথা প্রচুর খুশি হয়ে যায়। কথা বলতে লাগে। রূপ ভাইয়া, কেমন আছো তুমি? জানো, আমি একটুও ভালো নেই তোমাকে ছাড়া। তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে রূপ ভাইয়া? ফোনের অপর প্রান্তের মানুষটির কথা শুনে কথার হাত থেকে ফোনটি পড়ে যায়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো কথার। রূপ ফোন রিসিভ করায় যতটুকু খুশি হয়েছিল সে, এখন কথা তার থেকেও অনেক বেশি কষ্ট হচ্ছে। এর জন্যই হয়তো রূপ ভাইয়া তাকে পছন্দ করত না। ঠিক আছে, সে আর কখনো বিরক্ত করবে না রূপ ভাইয়াকে, আর কখনো বলবে না ভালোবাসি রূপ ভাইয়া। আজকে থেকে কথা বদলে যাবে, আর কাউকেই নিজের দুর্বলতার সুযোগ নিতে দেবে না কথা। দেখতে দেখতে 5টা বছর পার হয়ে গেল। কথা এখন আর আগের কথা নেই। সে এখন বড় হয়েছে, তার সাথে সাথে অনেকটা বদলেও গিয়েছে। সকালে উঠে নাস্তা করার জন্য টেবিলে আসলে কথা দেখে সবাই আজকে অন্য দিনের তুলনায় একটু বেশিই খুশি। কথা জিজ্ঞাসা করে, আজকে তোমরা সবাই এত খুশি কেন? বাসায় কি আজকে কোনো প্রোগ্রাম আছে নাকি? আর আরু, তুই এখনো রেডি হলি না কেন? ভার্সিটিতে যেতে তো লেট হয়ে যাবে। আজকে ভার্সিটি যাওয়ার কোনো দরকার নেই কথা। কেন বড় মা, আজকে কি? আরে, আজকে 5 বছর পর আমাদের রূপ দেশে আসছে। কতদিন পর দেখবো ছেলেটাকে। না জানি ওই দেশে একা থাকতে থাকতেই নিজের কি অবস্থা করেছে ছেলেটা। এমনিই তো নিজের যত্ন নিত না, আর ওখানে তো পুরো একা ছিল। ওনার যত্ন নেওয়ার মানুষের তো আর অভাব নেই মা। তোমরা শুধু শুধুই ওনার জন্য টেনশন করছো। মানে? কিছু না আব্বু। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি উঠি। পরে আবার আমার ভার্সিটি যেতে লেট হয়ে যাবে না হলে। এ কি, তুই আজকেও ভার্সিটিতে যাবি কোথু? হুম, আজকে একটা জরুরি ক্লাস আছে আরু, আর আমি ওটা মিস করতে চাই না। আচ্ছা ঠিক আছে মামুনি, চলো আমি তোমাকে ভার্সিটিতে পৌঁছে দিই। না আব্বু, লাগবে না, আকাশ আসবে আমাকে নিতে। আচ্ছা মামুনি, সাবধানে যেও আর তাড়াতাড়ি বাসায় এসো। জি বড় আব্বু। কথা বাসা থেকে বের হতেই দেখল আকাশ বাইক নিয়ে গেটের পাশে দাঁড়িয়ে আছে। কথা গিয়ে বাইকে উঠে বসল। সরি সরি, আমি ইচ্ছা করে লেট করিনি। আচ্ছা বাবা, ঠিক আছে, সমস্যা নেই। লেট যখন করেছিস তো আজকে আমাকে পুরস্কার ট্রিট অবশ্যই তুই দিচ্ছিস। কোন ছেলে যে এত ফুচকা পাগল হতে পারে তা আমি তোকে না দেখলে জানতামই না আকাশ। আচ্ছা ঠিক আছে, এখন চল। আলু, তুই আমাকে ধরে বস, আমিও চালানো শুরু করছি। দূর থেকে আকাশ আর কথাকে এতটা ক্লোজভাবে দেখেছে একজন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, এটা ওদের জানা হলো না। ওরা চলে যেতেই লোকটি বলে উঠল, তোমার অনেক কিছু জানার বাকি আছে কথা। আমার অপেক্ষা না করে যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে আমি কখনো ভাবিনি। আকাশ আর কথা ভার্সিটিতে ঢুকতেই তাদের দিকে একজন মেয়ে এগিয়ে আসলো। এসে বলতে শুরু করলো, তোরা আসতে এত দেরি করলি কেন? আমরা কখন লেট করলাম? আমরা তো ঠিক সময়ে এসেছি। আমি আরও 1 ঘন্টা আগে এসেছি। তুমি তো আসছো তোমার উনির সাথে ইটিস পিটিস করতে করতে। আমাদের তো আর কোনো উনি নাই, তাই আমরা 1 ঘন্টা পরেই আসি। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। আর ইটিস পিটিস কি? ওরে, তুমি তো দেখি শিশু বাচ্চা, কিছুই বোঝো না। তুই প্রেম করে আর 1 সপ্তাহ পরে বিয়েও করে ফেলবি। আমরা কি করলাম জীবনে? তোর
মতো খটাসের সাথে না কোনো মেয়ে প্রেম করবে না, দেখিস। দেখ আলু, এটা কিন্তু ঠিক না। আর তুই যেমন মিঙ্গল, তুইও তো আমার মতোই সিঙ্গেলই। দুজনে আমরা একই কোয়ালির গরু। এটা অবশ্য ঠিক। আচ্ছা শোন, আজকে আমরা ক্লাস করব না। তো কি করব আমরা? আজকে আমরা সবাই একটু শপিং করতে যাব। বিয়ের মাত্র কিছুদিন বাকি। আচ্ছা, আমি তো খেয়ালই করিনি, ওরও কোথায়? ঠিকই তো। ওর কোথায় আলু? আজকে আসনি কেন? আজকে ওর ভাই আসবে, তাই আসেনি। তো চল আমরা শপিং করতে যাই। কথা, তুই আকাশের সাথে যা, আমি রিয়ানের সাথে আসছি। হ্যাঁ, আমরা যাই দুজনে। তোমরা নিব্বা নিবির মতন প্রেম করতে করতে আসো। রিয়া হচ্ছে কথার আর এক বেস্ট ফ্রেন্ড। পুরো নাম রিয়া খান। রিয়ার বিয়ে আরও 1 সপ্তাহ পরে। আর রিয়ান হচ্ছে রিয়ার হবু বর, সাথে ওদের ভার্সিটির টিচার। বাকিটুকু গল্পেই জানতে পারবেন। অন্যদিকে চৌধুরী বাড়িতে সকলে মেতে উঠেছে রূপকে নিয়ে। রূপ ও সবার সাথে খুশি মনে মেতে উঠেছে। আরশি বলল, ভাই, বল। তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এই যে তোর আস্ত জলজান্ত ভাই, আমি নিজে এসেছি তোর জন্য। তোর আর কি চাই? হ্যাঁ, তাও তো আসছোই, কিন্তু তুমি যে আসছো সেই উপলক্ষে আমার গিফট কই? আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার জন্য আমি গিফট এনেছি। সবাই বসো, তোমাদেরকে দেখাচ্ছি। রূপ একে একে সকলের হাতে তাদের জন্য আনা গিফট দিল। তারপর বলতে লাগলো, তোমাদের সবার ভালো লেগেছে তো? এইসবের কি প্রয়োজন ছিল রূপ? আমাদের ছেলে যে এসেছে, এতেই তো আমরা কত খুশি। আমাদের আর কি চাই? ঠিক বলেছিস ছোট। আরে এখানে প্রয়োজন অপ্রয়োজনের কি আছে? হ্যাঁ, তোমরা সবাই হচ্ছে আমার ভালোবাসার মানুষ। আর ভালোবাসার মানুষের তো গিফট দেওয়াই যায়, তাই না? ভাই, সব ঠিক আছে, কিন্তু কিন্তু আবার কি? তোর কি গিফট পছন্দ হয়নি? না, তা নয়, গিফট আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তুমি তো সবার জন্য কিছু না কিছু আনলে, তো কথার জন্য কি কিছুই নিয়ে আসো নাই? না। গিফট না এনে ভালোই করেছো ভাইয়া। আসলে আমি না ঠিক সবার থেকে গিফট জিনিসটা নেওয়া পছন্দ করি না। যদি আনতে তাহলে তো তোমাকে ফিরিয়েই দিতাম। তো তার থেকে এটাই ভালো হয়েছে তুমি গিফট আনোনি। মা, আমি বাইরে থেকে লাঞ্চ করে এসেছি, এখন আর কিছু খাবো না। আর আরু, তুই একটু আমার রুমে আসিস তো, তোর কিছু জিনিস আমার কাছে আছে। এটা বলেই কথা তার নিজের ঘরে চলে গেল। ঘরে গিয়ে দরজা বন্ধ করে কথা ভাবতে লাগলো কিছুক্ষণ আগের কথা। শপিং শেষে সবাই যে যার বাসায় চলে যায়। কথা ড্রয়িং রুমে প্রবেশ করে শুনতে পেল আরু আর রূপের কথোপকথন। আগের কথা হলে হয়তো সে এখন কিছুই বলতো না, নীরবে রুমে এসে কান্না করত। কিন্তু সে তো এখন বদলে গিয়েছে। সে আর আগের কথা নেই। তার মন এখন আর রূপ নামের মানুষটার উপর দুর্বল না। তাই তো জবাব দিয়ে এসেছে রূপের কথার। এসব কিছু ভেবেই কথা গোসল শেষ করে বিছানায় শুয়ে পড়ল। শপিং মলে ঘুরতে ঘুরতে সে পুরো ক্লান্ত হয়ে গেছে। সন্ধ্যার সময় ঘুম ভাঙতেই কথা ফ্রেশ হয়ে নিচে চলে গেল। গিয়ে দেখল রূপ আর সেই বড় মা আর মা আড্ডা দিচ্ছে। কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। গিয়ে নিজের জন্য 1 কাপ কফি বানালো। তারপর রুমে আসতে লাগলো। তখন তাকে আরশি দেখে বলল, কথু, আয় এখানে, সবাই আড্ডা দিচ্ছি। না, আমার ভালো লাগছে না, রুমে যাব, ভালো লাগলে পরে আসবো। এই বলে আমি রুমে চলে গেলাম। আমার মেয়েটা যে কেন এমন হয়ে গেল বুঝি না। একসময় যেই মেয়ে পুরো চৌধুরী বাড়ি মাতিয়ে রাখত, এখন সে রুমে থেকে বেরই হতে চায় না। এটা আমিও লক্ষ্য করেছি। আগে তো ঘর থেকে অন্তত বের হতো, এখন তো প্রয়োজন ছাড়া বেরই হয় না। কখন আসে কখন যায় তাও জানি না। কিছু তো একটা হয়েছে কথুর, কিন্তু ও কাউকে বলছে না।
আগে তো আমাকে সব কিছুই বলতো, এখন আমার সাথে ওর কেমন জানি একটা দূরত্ব সৃষ্টি হয়ে গিয়েছে। এখনও কারোর সাথেই কথা বলে না, মোটামুটি যাই একটু একটু বলে তাও আকাশের সাথেই বলে। রূপ সব কিছু লক্ষ্য করল। কথা সত্যি অনেক বদলে গিয়েছে। আগে যে কথা প্রতি মুহূর্ত রূপ ভাইয়া করে পাগল করে দিত, এখন সেই কথা এতদিন পর আসার পরেও এতক্ষণে তার সাথে ভালো মন্দ কোনো কথাই বলেনি। হয়তো সত্যি কথা বদলে গিয়েছে। রাতে ডিনার টাইমে রুহি চৌধুরী রূপকে বলে কথাকে ডেকে নিয়ে আসতে, আজকে সবাই একসাথে খাবার খাবে। রূপও যায় কথা রুমে। দরজায় গিয়ে নক করতেই কথা ভিতর থেকে বলল, মা আমি খাবো না। আরে আমি চাচি না, আমি রূপ, দরজা খোলো, কথা আছে। কি ব্যাপার ভাইয়া, কি বলবে? আর দরজা বন্ধ করলে কেন? খেতে যাবি না কেন? খিদে লাগেনি তাই খাবো না। তুমি এখন যাও, আমি ঘুমাবো। হঠাৎই রূপ কথাকে দেওয়ালের সাথে চেপে ধরে এবং বলতে লাগে, এই সমস্যা কি তোর? হ্যাঁ, আসার পর থেকে আমাকে ইগনোর করছিস, ভালো লাগছে না কিন্তু আমার একদম। আমাকে ছাড়ো ভাইয়া, আমাকে ধরার অধিকার তুমি কোথায় পেলে? ছাড়ো আমাকে। রূপ আর একটু চেপে ধরে কথাকে আর বলে, আবার মাথা গরম করো না, আমি একবার রেখে গেলে কিন্তু এর ফল ভালো হবে না। ভাইয়া তোমার যা মন চায় তুমি তাই করো, আর আমার রুম থেকে বেরো। তুই এক্ষুনি নিচে যাবি আমার সাথে, না হলে। কথাটা তার একদম মুখের কাছে গিয়ে বললাম। নিচে থেকে রুহি চৌধুরী রূপ বলে ডাকতেই কথার কাছ থেকে সরে দাঁড়ালো রূপ। তারপর চারিদিকে তাকিয়ে কথাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এক্ষুনি নিচে আয় তুই, না হলে আমি কিন্তু আবার আসবো, তখন কোলে করে নিচে নিয়ে যাব। এই বলেই আমি সেখান থেকে চলে গেলাম। রূপ নিচে যাওয়ার সাথে সাথেই কথা আবার রুমে দরজা বন্ধ করে দিল। যাবে না সে নিচে। কেন যাবে সে? সে কি রূপকে ভয় পায় নাকি? মোটেও না। কথা রূপকে একটুও ভয় পায় না। লোকটা নিজেকে কি যে ভাবে আল্লাহ জানে। কি করে সাহস পায় সে কথাকে স্পর্শ করার? কি যে চাচ্ছে লোকটা তা তার মোটে বোধগম্য হচ্ছে না। কথা চায় না রূপকে নিয়ে ভাবতে। রূপকে নিয়ে তার মনে যে সব অনুভূতি ছিল সেগুলো গভীর রাগ আর অভিমানের মাঝে চাপা পড়ে গেছে। কথার ভাবতে চাচ্ছে না। ঘড়িতে দেখল রাত 10টা বেজে গেছে। সে ঘরে লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়ল। রাত 2টো বাজে। চারিদিক নীরব হয়ে রয়েছে। মাঝে মধ্যে 2-1টা কুকুরের ডাক শোনা যাচ্ছে। শীতকাল, চারিদিকে কুয়াশা। এমন সময় কথা রুমের ব্যালকনি দিয়ে ভিতরে ঢুকলো একজন লোক। লোকটি আর কেউ নয়, সে হচ্ছে রূপ। রূপ রুমে ঢুকে দেখল কথা ঘুমিয়ে আছে। গায়ের কম্বল অন্য পাশে পড়ে আছে। কথাকে দেখে বোঝা যাচ্ছে তার শীত লাগছে। তাই রূপ গিয়ে কথার গায়ের উপর কম্বলটা সুন্দর করে দিয়ে দিল। তারপর কথার মাথায় হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, হয়তো তো জানাই ভুল ছিল, নয়তো আমার কাজে ভুল ছিল। এতটা যে বদলে যাবে আমি কখনো বুঝিনি। আঘাতটা হয়তো খুব বেশি দিয়ে ফেলেছি, কিন্তু আমি নিজে ইচ্ছেতে এসব করিনি। তোর জন্যই যে সব কিছু করেছি। আমার উপর তোর এত রাগ, এত অভিমান তৈরি হয়ে গেছে, তাই না? কিন্তু আমি যে নিরুপায় ছিলাম। অনেক হয়েছে। এখন থেকে আমি আর কোনো রকম ছাড় দেব না। দরকার পড়লে জোর করে তোকে নিজের সাথে বেঁধে রাখব। আমি তোকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। কথাগুলো এক নাগাড়ে বলে রূপ থামল। তারপর কিছু সময় মাথার পাশে বসে থাকে। কথার কপালে একটি ভালোবাসার পরশ সেঁকে দিয়ে রূপ আবার ব্যালকনি দিয়ে নিজের ঘরে চলে গেল। সকালে আরশির ডাকে ঘুম থেকে ওঠে কথা। বিরক্তি নিয়ে আরশিকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা আরু? আজ তো তোর ভার্সিটি বন্ধ, তো এই শীতের মধ্যে এত সকালে উঠলি কিসের জন্য? সর, যা আমি ঘুমাবো। বলে এই কথা আবারও শুয়ে পড়ল। আরও কথাকে টেনে উঠিয়ে বলতে লাগলো, 8টা বেজে গেছে কথা। তো আজকে কি? আজকে শুক্রবার, আর কি? আরে বাবা, আজকে আমাদের কি প্ল্যান ছিল সব ফ্রেন্ডদের? কি জানি, মনে নেই আমার।
আরশি উঠে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এসে কথার মুখের উপর ঢেলে দিয়ে বলতে লাগলো, এখনো কি তোর ঘুম পাচ্ছে কথু? অরুর বাচ্চা, তোকে আজ আমি খুন করেই ফেলবো। তুই আমার ঘুমের মার্ডার করেছিস, আজকে আমি তোকেই মার্ডার করে ফেলবো। দেখ, আমার কোনো দোষ নেই, আকাশ তোকে কল দিচ্ছে, রিসিভ কর, ও তোকে সব বলবে। আজকে যে কতগুলো বকা খাবি তুই কথু। বলেই হাসতে হাসতে রুম ত্যাগ করলো আরশি। কথা ফোনটা হাতে নিয়ে দেখলো ফোন বন্ধ। ফোন অন করতেই স্ক্রিনে ভেসে উঠল আকাশের 40+ কলের অসংখ্য মেসেজের নোটিফিকেশন। তাই কথা আবার আকাশকে কল ব্যাক করলো। সাথে সাথে রিসিভ করলো আকাশ। কতগুলো কল করেছি আর মেসেজ দিয়েছি। সরি, আমি ঘুমের মধ্যে ছিলাম রে। তো ঘুমে থাকলে কি এতগুলো কলের শব্দ কানে যায় না? আরে এটা কখন বললাম? আমাকে আরও মাত্র ঘুম থেকে ওঠালো, তারপর ফোন হাতে নিয়ে দেখি ফোন বন্ধ, তারপর ফোন চালু হওয়ার সাথে সাথে তোকে মেসেজ দিলাম। এখন বল, এখানে আমার কি কোনো দোষ আছে? না, তোর কি কখনো কোনো দোষ থাকতে পারে নাকি? সব দোষ হচ্ছে আমার, তাই না? আরে বাবা, আর রাগ করতে হবে না। আচ্ছা এখন বল তো, তোরা দুজন আমার ঘুমটাকে কেন মার্ডার করলি? আরে তুই না নিজেই প্ল্যান করলি আজকে আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাব। তুই কি করে সেটা বলে গেলি? ও আচ্ছা, মনে পড়েছে। তো কখন বের হবি? 10টায় বের হয়ে একটু ঘুরবো, তারপর লাঞ্চ করবো বাইরে, তারপর ঘুরবো আর সেই সাথে রিয়ার বিয়ের জন্য আমাদের বাকি শপিংগুলো করে ফেলবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে, এখন যাই, টাটা। টাটা। কথা বলা শেষে কথা ফ্রেশ হয়ে নিচে নামলো। এতক্ষণে সবার ব্রেকফাস্ট করা শেষ। কথা জানে আব্বু আর বড় আব্বু অফিসে চলে গেছে, তাদের সাথে রূপও অফিসে চলে গেছে। সেই কারণে কথা নিশ্চিন্তে নিচে আসলো। কিন্তু নিজে আসতেই তার ভাবনায় ভুল প্রমাণিত হলো, কারণ রূপ ড্রয়িং রুমে সোফার মধ্যে বসে আছে, পরনে তার অফিসের ড্রেস। কিন্তু ও এখনো অফিসে যায়নি কেন সেটা কথা জানে না। রূপকে বসে থাকতে দেখে কথা সেদিকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। কথাকে দেখে রুহি চৌধুরী বলল, রাতে খেতে আসলি না কেন মা? আসলে বড় আম্মু খেতে ইচ্ছে করছিল না, তাই আর আসিনি। কিন্তু এখন খুব খিদের জন্য আমার পেটটা ইঁদুর দৌড়চ্ছে। টেবিলে তোমার খাবার রাখা আছে, আমি কিছুক্ষণ আগে রেখে এসেছি, গিয়ে খাওয়া শুরু করো, আমি কফি নিয়ে আসছি। ওকে আম্মু। ব্রেকফাস্ট শেষ করে কথা ছাদে চলে গেল। ছাদে গিয়ে কানে হেডফোন লাগিয়ে নিজের পছন্দের একটি গান ছেড়ে বসে পড়ল। কিছু সময় অতিবাহিত হওয়ার পরই কথা বুঝতে পারল তার পাশে কেউ একজন বসে আছে। পাশে তাকাতে দেখতে পেল রূপকে। তুমি এখানে কি করছো ভাইয়া? তোর জন্যই আসছি। তুই কালকে রাতে আমি বলার পরও খেতে আসিসনি কেন? আমার কথার কি তোর কাছে কোনো দাম নেই? না নেই। বলেই কথা ওখান থেকে নিচে আসতে নেবে, তখনই রূপ তার হাত ধরে আটকিয়ে ফেলল। তুমি আমার হাত ছাড়ো, কোনো রকম অধিকার নেই তোমার আমার হাত ধরার। তোর উপর যদি কারোর অধিকার থাকে সেটা শুধুই আমার। তো দ্বিতীয়বার আমাকে অধিকার নিয়ে কথা বলার আগে ভেবে নিস কার কাছে কি বলছিস। কল্পনার জগৎ থেকে এবার বের হন মিস্টার রূপ চৌধুরী। আমি সেই আগের কথা নেই আর। আপনার শত অবহেলা অপমানের পরেও আপনার পিছু পিছু ঘুরব। আজকের কথা আর আগের কথার মধ্যে অনেক তফাৎ, যা আপনি ধীরে ধীরে খুব ভালোভাবে বুঝে যাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি মিস্টার রূপ চৌধুরী। রূপ আর কিছু না বলে কথার হাতটা ছেড়ে দিল। ছাড়া পাবার সাথে সাথেই কথা নিজের রুমে চলে গেল। কিন্তু রুমে ঢুকতেই কথা দেখলো তার বিছানার উপর একটি ব্যাগ রাখা রয়েছে। কথা এগিয়ে গিয়ে ব্যাগটা খুলতেই দেখতে পেল তার ভিতরে আরও দুটি ব্যাগ আছে। প্রথম ব্যাগটি খুলে দেখতে পেল একটি হলুদ রঙের শাড়ি। শাড়িতে খুব সুন্দর করে অয়েল পেন্টিং করা। শাড়িতে প্রথম দেখায় যে কারোরই মনে ধরে যাবে। এত অপূর্ব দেখতে শাড়িটা। সাথে রয়েছে শাড়ির সাথে মেলানো কিছু জুয়েলারি, একগুচ্ছ হলুদ
আর লাল রঙের মিশ্রণের চুড়ি। আর দ্বিতীয় ব্যাগের ভিতরে ছিল 2 বক্স চকলেট, তাও কথার পছন্দের চকলেট। কথা হাতে নিয়ে ভাবতে লাগলো, এগুলো কে দিল আবার? তখনই রূপ কথার ঘরে দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, আরে এত ভেবে লাভ নেই, এগুলো আমি দিয়েছি। মানে আপনি কেন দিলেন এসব? আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি। সরি ভাইয়া, আমি এসব নিতে পারবো না। কেন? কারণটা জানতে পারি? আমি সব মানুষের থেকে গিফট নিতে পছন্দ করি না। আরে আমি কি তোর পর নাকি যে নিতে পারবি না? এখানে পর বা আপনের কথা হচ্ছে না, এখানে মূল কথা হচ্ছে আমি নিতে পছন্দ করি না গিফট। আশা করি বুঝতে পেরেছো সেটা। আচ্ছা ঠিক আছে, তোর কথা মানলাম, কিন্তু ভাই হিসেবে তো গিফটটা নিতেই পারিস, তাই না? আচ্ছা ঠিক আছে। ওদের কথার মাঝে সেখানে আরসি এসে উপস্থিত হলো। রূপ আর কথাকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে আরসি প্রশ্ন করল, ভাইয়া তুমি এখানে কি করছো? আরে একটা কাজে এসেছিলাম, কিন্তু তুই এরকম রেডি হয়ে এই অসময়ে কোথায় যাচ্ছিস? আসলে আজকে একটু ঘুরতে যাব বাহিরে, আমরা ফ্রেন্ডরা সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি আর তাড়াতাড়ি বাসায় ফিরে আসবি। বলে আমি চলে গেলাম সেখান থেকে। তুই এখনো রেডি হসনি কেন কথা? আরে আর বলিস না, আমি তো ঠিকই করতে পারলাম না যে কোন ড্রেসটা পরবো। তোর হাতে এটা কি কথা? আরে এটা তো আমাকে রূপ ভাইয়া গিফট করেছে। ওয়াও, শাড়িটা সুন্দর তো। আচ্ছা তুই ভেতরে আয়, আমাকে ড্রেস পছন্দ করতে সাহায্য কর। তারপর আসি একটা ড্রেস বের করে কথাকে দিয়ে বলল, এই ড্রেসটা পর, এটা তোকে অনেক মানাবে। আচ্ছা ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। তুই ড্রয়ারের ভেতরে এটার সাথে ম্যাচিং একটা ঝুমকো কানের বের কর তো। বলেই কথা ওয়াশরুমে চলে গেল। রেডি হয়ে বাসা থেকে বের হতেই আরশি আর কথার 12টা বেজে গেল। গাড়িতে গিয়ে বসতেই আকাশ আর রিয়াকে নিচের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কথা বলল, সরি, আর কখনো এরকম লেট হবে না। এই কখনো যে কবে আসবে না, এটা আল্লাহই ভালো জানে। আকাশের কথা শুনে রিয়া আর আরশি হাসতে শুরু করলো। হয়েছে, আমি লেট করেছি সেটা সবাই দেখলো। এখন যে আকাশ ড্রাইভিং শুরু না করে সময় নষ্ট করছে সেটা তো কেউ দেখছে না। পেতনির নানি, তুই কি কখনো ভালো হবি না? হ্যাঁ, আমি যথেষ্ট ভালো, আর ভালো কিভাবে হব? হয়েছে আম্মা আব্বা, তোরা দুইটা থাম। তোরা এখন ঝগড়া শুরু করলে আমার আর আরশির সারাদিন গাড়িতেই কেটে যাবে। ঠিক আছে, কিন্তু আমি ঝগড়া করি না, ওকে? সব ঝগড়াই ডাইনি মহিলা করে। বলেই আকাশ গাড়ি ড্রাইভ করা শুরু করলো। কথা আকাশের কথা পাত্তা না দিয়ে আরশি আর রিয়ার সাথে গল্প শুরু করে দিল। শপিং মলের সামনে এসে আকাশ গাড়ি দাঁড় করালো আর বলতে লাগলো, আমার আজকে শিক্ষা হয়ে গেছে বাবু, এমন ভুল আর আমি জীবনে কোনোদিনও করবো না। ভুল তো তুই সারা জীবনই করে এসেছিস, আর বাকি জীবন আরও করবি, কিন্তু আজকে হঠাৎ আবার তুই কি ভুল করলি? আরে তোদের মতো 3 বাচাল মহিলাকে গাড়িতে বসে নিয়ে এসেছি না, এটাই মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কি বলতে চাচ্ছিস সেটা ক্লিয়ার করে বল তুই। আরে তোরা 3 জন যে পরিমাণ বাচাল না, আজকে আমার কানে সব পোকা মরে গেছে। নিজে যে এতগুলো কথা বললি তার কি? আরে তুই জানিস না রিয়া, আকাশ তো কথাই বলতে পারে না, আবার এত কথা কিভাবে বলবে? আলুর বাচ্চা আলু। আমার এখনো বিয়েই হলো না, আর বাবু কোথা থেকে আসবে আমার? হয়েছে বাবা, তোরা থাম সবাই, আর ভিতরে চল। শপিং মলের এখনো আমাদের হলুদের শাড়ি আর পাঞ্জাবি ঠিক করা বাকি, বিয়ের মাত্র 5 দিন বাকি। চল। প্রথমে সবাই গেল আকাশের জন্য পাঞ্জাবি কিনতে। পাঞ্জাবি কেনা শেষ হতেই
সবাই শাড়ি দেখা শুরু করলো। এক দোকানে প্রায় সব শাড়ি দেখার পরই মেয়েদের একজনেরও কোনো শাড়ি পছন্দ হয়নি, তাই বের হয়ে অন্য দোকানে যেতে লাগলো। তখন আকাশ বলল, এখন দোকানে না গিয়ে চল আগে হোটেলে গিয়ে লাঞ্চটা করে ফেলি, তারপর শাড়ি দেখবো। ওকে? ঠিক বলেছিস, আমার অনেক খিদে লেগেছে। আচ্ছা চল সবাই। লাঞ্চ শেষ করে সবাই আবার নানা দোকানে শাড়ি দেখতে শুরু করলো। কোনো মতেই কারোর শাড়ি পছন্দ হচ্ছিল না, তাই আকাশ বলল এবার সবার জন্য ও শাড়ি ঠিক করবে। মেয়েরাও আকাশের কথায় রাজি হয়ে গেল। তারপর আকাশ সবাইকে শাড়ি পছন্দ করে দিল। আর সে রিয়া আর কথার শাড়ি একই, কিন্তু রং ভিন্ন। কথার শাড়ি হলুদ রঙের, রিয়ার শাড়ি সবুজ রঙের, আর আরশির শাড়ি লাল রঙের। শাড়ি কেনা শেষে সবাই ঘুরে ঘুরে নিজেদের বাকি টুকটাক জিনিসপত্র কিনতে লাগলো। আকাশের একটা কল আসায় সে সবাইকে বলে শপিং মলের বাইরে চলে গেল। ঘুরতে ঘুরতে কথা দেখতে পেল রূপ একটি মেয়ের সাথে শাড়ির দোকানে ঢুকলো। কথা রূপকে দেখে সেদিকে এগিয়ে গেল। রূপ নিজে মেয়েটাকে শাড়ি পছন্দ করে দিল। তারপর দুজনে ঘুরে ঘুরে আরও কিছু জিনিস কিনল। কথার নজর রূপ আর সেই মেয়েটার দিকেই ছিল সবসময়। কেনাকাটা শেষ হতেই রূপ আর মেয়েটি চলে গেল। তখনই আকাশ এসে কথার পাশে দাঁড়ালো। কথা আকাশকে বলল, আমার আর ভালো লাগছে না আকাশ, আমি অনেক ক্লান্ত, বাসায় যাব। কি হয়েছে? তোর কি শরীর খারাপ লাগছে? বল আমাকে। না, আমি সম্পূর্ণ ঠিক আছি, শুধু একটু ক্লান্ত লাগছে আর মাথাটাও ব্যথা করছে ভীষণ। ঠিক আছে, তুই নিচে যা, গাড়ি থেকে বস, আমি ওদের দুজনকে নিয়ে আসি। ওকে? আচ্ছা। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা 7টা বেজে গেল। বাসায় এসে জানতে পারল রূপ নাকি বাসায় নেই, কোনো প্রয়োজনে জানি বাইরে গিয়েছে। কথাটি শুনে কথার মুখে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। সবার সাথে কথা বলা শেষ করে কথা রুমে আসলো। তারপর ভাবতে লাগলো রূপ আর মেয়েটার কথা। সে একা একাই বলতে লাগলো, তাহলে এটা তোমার সেই যোগ্য মেয়ে, তাই তো রূপ ভাইয়া? অনেক সুন্দরী সে, তোমার পাশে তাকে মানাবেও অনেক। আর আমি, হ্যাঁ, আমার তো কোনো যোগ্যতাই নেই তোমার পাশে দাঁড়ানোর, এই কারণেই বদলে গেলাম। তুমি যে কী চাচ্ছ আমি তা বুঝতে পারছি না, কেন হচ্ছে আমার সঙ্গে এসব। বলেই কথা কান্না করতে লাগলো। কথা ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল 9টা বাজে। তাই সে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বের হবার পর সে যে জিনিসগুলো কিনেছিল সবগুলো গুছিয়ে রেখে রুম থেকে বের হয়ে গেল। আরচি রুমে গিয়ে দেখলো আরচি কার্টুন দেখছে, তাই কথা বলতে লাগলো, আরু, আরু। হ্যাঁ, কি হয়েছে বল। আজকে রূপ ভাইয়া অফিসে কেন যায়নি? বাবা আর বড় বাবা তো ঠিকই অফিসে গিয়েছে, তাহলে রূপ ভাইয়া কেন যায়নি? তুই কি পাগল কথা? কেন? আমি পাগল কেন হব? কোন খুশিতে আমি পাগল হব সেটা তো বল। কোন খুশিতে পাগল হবি আমি সেটা জানি না, কিন্তু তুই যে পাগল হয়ে গিয়েছিস এটা আমি শিওর। কেন? আজকে ভার্সিটি বন্ধ কেন এটা বল তো দেখি। আরে তুই জানিস না আজকে শুক্রবার, তাই ভার্সিটি বন্ধ। ও আচ্ছা, এক মিনিট, আজকে তো শুক্রবার। জি, আজকে শুক্রবার। এতক্ষণে যে আপনি এটা বুঝেছেন তাতে আমি ধন্য হয়ে গেলাম। তাহলে বাবা আর বড় বাবা কই? আমি তো সকাল থেকে তাদের বাসায় দেখিনি। তারা তাদের অফিসের নতুন প্রজেক্টের জন্য কি কাজে যেন গিয়েছে, আমি ঠিক জানি না, কিন্তু তারা ঢাকার বাইরে এখন, আসতে নাকি 2 দিন সময় লাগবে। ও আচ্ছা, বুঝলাম। ওদের দুজনের কথোপকথনের মাঝেই রিয়া আরচির ফোনে কল দিল। আরচি কল রিসিভ করে স্পিকারে দিয়ে দিল। তারপর ওরা আকাশকে কলে জয়েন করলো। কালকে সবাই সকাল সকাল আমার বাসায় এসে পড়বি কেমন? কেন কেন? কালকে আসবো কেন? আর কালকে না আমাদের ক্লাস আছে। ক্লাসের চিন্তা করা লাগবে না তোদের,
আমি ওনাকে বলে দিয়েছি উনি প্রিন্সিপালের সাথে কথা বলে নেবে। আর কালকের দিনটা গেলেই তো পরশু দিন থেকে মেহেন্দির অনুষ্ঠান শুরু, তারপর দেখতে দেখতে বিয়ে শেষ হয়ে যাবে। তো কালকে সবাই ব্যাগ গুছিয়ে সকাল সকাল আমার বাসায় চলে আসবে কিন্তু। সব তো ঠিক আছে, কিন্তু রিয়া তুই তো দেখছি এখন থেকে রায়ন ভাইয়াকে উনি উনি করা শুরু করে দিয়েছিস। এই আকাশ, তুই কিন্তু আবার শুরু করেছিস। দাঁড়া, তোর বিয়ের সময়টা আসতে দে, আমিও তোর বউয়ের সাথে এমনই করব। তখন বউয়ের সাথে হলে বুঝবি। কিন্তু রিয়া, কথাটা কিন্তু আকাশ মন্দ বলেনি। মানে এতদিন তো প্রেম করতি, জান, বাবু, সোনা, মনা, পুদিনা পাতা, ধনে পাতা এইসব ছাড়া কথাই বলতিস না। আর এখন উনি উনি দিয়ে শুরু করলি কাহিনী, কি ব্যাপার? কাহিনী আর কি, তুই বিয়ে কর তখন বুঝবি কাহিনী কি। তখন তুইও আমার জিজুকে উনি উনিই করবি। আরশির কথায় কিন্তু যুক্তি আছে আরো, তুই বিয়ে করে দেখতে পারিস। আমার বিয়ের আশা তোরা ছাড়। আমার বিয়েতে এক টাকাও বলবো না তোদের। জামাই আছে, আমি আছি, আর কাকে কি লাগে বলতো বিয়ে করতে? দুজনে কবুল বলে সাইন করে দিয়ে আসবো, ব্যাস বিয়ে শেষ। শুধু বিয়ের আগে বাসায় জানাবো যে বিয়ে করতে যাব, যাতে পরে জুতো আর আমার গাল দূরত্বে অবস্থান করে। চাচিকে দিয়ে বিশ্বাস নাই, রেগে গেলে কথার ভর্তা বানিয়ে ফেলবে। আচ্ছা, কালকে সকালে তাহলে আমি আরও আর আলোকে নিয়ে রিয়ার বাসে যাব, ঠিক আছে? এটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, টাটা, বাই বাই গাইস, কালকে দেখা হবে। টাটা। বাই। নিচে থেকে রুহি চৌধুরী ডাকায় কথা আর আরশি নিচে চলে গেল। নিচে গিয়ে জানতে পারল 2 দিন পর রুফের বেস্ট ফ্রেন্ডের ছোট বোনের বিয়ে। ওদের সবাইকে ইনভাইট করে গেছে। কথা বিয়ের কার্ডটা হাতে নিয়ে দেখতে লাগলো। তারপর আরশি বলল, আরশি, কার্ডটা দেখ। কেন, এই কার্ডে কি আছে? কার্ড দেখে আমি কি করব? আরে আম্মা, তুই কার্ডটা দেখ আগে, তারপর কথা বল। কথা কার্ডটা হাতে নিয়ে দেখল, তারপর বলল, ভাইয়া, বল। তোর বেস্ট ফ্রেন্ডের বোনের নাম রিয়া খান? ও তোদের ভার্সিটিতেই পড়ে, আর ওর হবু বড় তোদের ভার্সিটির টিচার। আম্মু, বড় আম্মু, কি হয়েছে বল। তোমাদের মনে আছে আমার আর অরুর বেস্ট ফ্রেন্ড রিয়ার কথা? কেন, ওর আবার কি হয়েছে? ভাইয়ার বেস্ট ফ্রেন্ডের বোনই হচ্ছে রিয়া। আচ্ছা, এটা তো ভালো খবর। হ্যাঁ, মেয়েটা আমাদের বলেছিল ওর বিয়ের কথা, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা আম্মু, আমি আর কথু কিন্তু কালকে সকালেই রিয়াদের বাসায় যাব। রিয়া অনেক জোর করছে, না গেলে আবারও মন খারাপ করবে। যাবি। মেয়েটা কত আশা নিয়ে বলে তোদের, তোরা বান্ধবী, তোরা তো সব কিছু আগে আগেই থাকবি আর মেয়েটাকে দেখে করবি। বিয়ের সময় একটা মেয়ের উপর দিয়ে যে কি যায় সেটা শুধু সেই বোঝে। ঠিক বলেছ আপু। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করেই কথা আর আরু ব্যাগ গোছাতে শুরু করলো। তারপর দুজনে সব কিছু ঠিকঠাক করে তৈরি হয়ে নিল রিয়াদের বাসায় যাওয়ার জন্য। আকাশ আসার সাথে সাথেই ওরা 3 জন রিয়াদের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। রিয়ার বাসায় পৌঁছতে পৌঁছতে ওদের 11:30 বেজে যায়। খুব দ্রুতই রিয়ার বাসার সকলের সাথে ওরা 3 জনে মিশে যায়। রিয়া, কথা আর আরশি এক রুমেই থাকবে, আর আকাশ থাকবে রিয়ার ভাই রিয়াজের সাথে। রুমে এসে ব্যাগটা খুলতেই কথা ব্যাগের সবচেয়ে উপরে একটি চিরকুট পায়। চিরকুটটি খুলে দেখে সেখানে লেখা রয়েছে, দূরত্বটা হয়তো অনেকটাই তৈরি হয়ে গেছে, কিন্তু সমস্যা নেই, আমি সব কিছু ঠিক করে দেব। আর হ্যাঁ, আমি আজকে আসতে পারবো না, কালকে আসবো। বিয়ে বাড়িতে গিয়েছিস তো, সাবধানে থাকিস। আর হ্যাঁ, ছেলেদের থেকে সবসময় দূরে দূরে থাকবি। আর বেশি সাজগোজের কোনো দরকার নেই, তুই সিম্পলই থাকবি। আর কোনো ছেলেকে যদি তোর আগে পিছিয়ে ঘুরতে দেখি, তো ছেলেটাকে তো মরতেই হবে, সাথে তোকেও। কিন্তু আমি তোকে ছাড় দেব না। আর এতক্ষণ তো বুঝিয়ে গিয়েছিস আমি তো রূপ ভাইয়া। ভালো থাকিস,
নিজের খেয়াল রাখিস। কথা চিরকুটটা পড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিল। এইসবের এখন তার কাছে কোনো মানেই নেই। রূপ ঠিকই বলেছে, দূরত্বটা এখন অনেকটাই বেড়ে গেছে, কিন্তু চাইলেও রূপ এই দূরত্ব কখনোই দূর করতে পারবে না। দেখতে দেখতে রিয়াদের বাড়িতে কথাদের একদিন পার হয়ে গেল। কথা আকাশ আর আরশি ও রিয়ার কাসিনদের সাথে অনেক ভাব হয়ে গেছে। আজকে রিয়ার মেহেদি অনুষ্ঠান চলছে বাসায়। মেহেদি প্রোগ্রামটা রিয়াদের ড্রয়িং রুমে করা হয়েছে। আজকে সবার ড্রেস কোড সবুজ রং। আরশির কথা আজকে একই রকমের 3 পিস পরেছে, আর আকাশ পরেছে সবুজ রঙের টি শার্ট আর সাথে কালো জিন্স। কথা আর রিয়ার একজন কাজিন রিয়ার 2 হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। এমন সময় বাসায় প্রবেশ করে রূপ। রূপ একা নয়, সাথে রয়েছে সেই শপিং মলের মেয়েটি। দেখতে দেখতে রিয়াদের বাড়িতে কথাদের একদিন পার হয়ে গেল। কথা, আকাশ আর আরশিরও রিয়ার কাজিনদের সাথে অনেক ভাব হয়ে গেছে। আজকে রিয়ার মেহেদি অনুষ্ঠান চলছে বাসায়। মেহেদি প্রোগ্রামটা রিয়াদের ড্রয়িং রুমেই করা হয়েছে। আজকে সবার ড্রেস কোড সবুজ রঙের। আরশিয়ার কথা আজকে একই রকমের 3 পিস পরেছে, আর আকাশ পরেছে সবুজ রঙের টি শার্ট সাথে কালো জিন্স। কথা আর রিয়ার একজন কাজিন রিয়ার 2 হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। এমন সময় বাসার মধ্যে প্রবেশ করে রূপ। রূপ একা নয়, সাথে রয়েছে সেদিনের সেই মেয়েটি, সাথে রয়েছে আরও একটি ছেলে। সে হচ্ছে রিয়াজ ভাইয়া। এবার সে আসার পর রিয়াজ ভাইয়াকে আমি শুধু প্রথম দিনই দেখেছিলাম, তারপর আর দেখিনি। রিয়া ওদেরকে দেখেই রিয়াজ ভাইয়াকে গিয়ে জড়িয়ে ধরল আর মেয়েটিকে জিজ্ঞাসা করল, কেমন আছো প্রমি আপু? আর ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? ভালো। ভালো কিউটি পাই, তোমাকে আজকে খুব কিউট লাগছে। থ্যাঙ্কস আপি, তোমাকেও খুব সুন্দর লাগছে। আরশি রূপ ভাইয়াকে দেখে তার দিকে এগিয়ে গেল আর বলতে লাগলো, কেমন আছো ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? আর কথা কোথায়? এই আরু, কি? রূপ ভাইয়া তোকে আর কথাকে কিভাবে চিনে? আরে আমার বড় ভাই আমাকে চিনবে না তো কাকে চিনবে? আরশি তোর বোন লাগে রূপ? আরশি আর রিয়াজের ফ্রেন্ড এটা আমিও জানতাম না, আমি জেনেছি 2 দিন আগে। সবাই একে অপরের সাথে কথা বলায় মেতে উঠেছে। তখনই রূপ ভাইয়া তাদের দিকে এগিয়ে আসলো, তারপর বলতে শুরু করলো, কথা। জি ভাইয়া, বলো। কেমন আছিস? ভালো। আমাকে জিজ্ঞাসা করবি না যে আমি কেমন আছি? আপনার খারাপ থাকার কোনো কারণ তো আমি দেখছি না, আর তাই জিজ্ঞেস করে কি হবে বলেন? আমাদের কথা বলার মাঝেই প্রমি নামের মেয়েটা আমাদের দিকে এগিয়ে আসলো। এসে বলতে শুরু করলো, হাই কথা, কেমন আছো তুমি? জি, আমি ভালো আছি আপু। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো। তোমার সাথে তো আমার পরিচয় হয়নি, তো আমি আমার পরিচয় দিয়ে দিই কেমন? আমি হচ্ছি প্রমি খান। রিয়াজ আর আমি কাজিন, সাথে বেস্ট ফ্রেন্ডও। তোমার রূপ ভাইয়াও আমার বেস্ট ফ্রেন্ড হয়। আমরা 3 জনে প্রায় সমবয়সী, আর দেশের বাহিরেও আমরা 3 জন একসাথেই থাকতাম। ও আচ্ছা। তাদের কথা বলার মাঝে সেখানে আকাশ আসে, আর আকাশ এসেই কথাকে উদ্দেশ্য করে বলে, আলু, বলো। তুই কিন্তু এখনো মেহেদি দিস নি। চল এখন আমি নিজে তোকে মেহেদি দিয়ে দেবো। আচ্ছা চলো। কথা আর আকাশ গিয়ে পাশাপাশি সোফার মধ্যে বসল। আকাশ কথার হাতে খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিল। মেহেদি দেওয়া শেষে আরশি বলল, বা আকাশ, তুই তো খুব সুন্দর করে মেহেদি দিতে পারিস। এ কথা তো আমি আগে জানতাম না। আগে জানলে মেহেদি দেওয়ার জন্য সবসময় তোর কাছেই আসতাম। আসছে মা বাড়ির আবদার।
তুমি আসলে আর আমি তোমাকে মেহেন্দি দিয়ে দেবো। আমি শুধু আলুকে মেহেন্দি দেবো, বুঝলি? লাগবে না আমাকে দিয়ে দেওয়া। হ্যাঁ, তুই তোর আলু পটল বেগুনকেই মেহেন্দি দিয়ে দে। থাম তোরা, আর আমি একটু রুমে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। রুমে যাবার জন্য সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎই কথার মেহেদি দেওয়া হাতটি যেন কার পাঞ্জাবির উপরে পড়ল। মাথা তুলে তাকাতেই দেখে রূপ ভাইয়ার পাঞ্জাবিতে তারই হাত লেগেছে। এটা দেখে তিনি বলল, আরে কথা, একটু দেখে শুনে চল, দেখ আমার পুরো পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। কথা কিছু বলবে তার আগেই প্রমি নামের মেয়েটি বলতে শুরু করলো, কথা, একটু সাবধানে চলাফেরা করো। দেখো তোমার জন্য রূপের এত সুন্দর আর দামি পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পাঞ্জাবিটা রূপের জন্য আমি পছন্দ করেছিলাম। থাম প্রমি, অনেক বলে ফেলেছিস। আমার পাঞ্জাবি নষ্ট হয়েছে তাই না? তোর ড্রেস তো নষ্ট হয়নি, তো যা বলার আমি বলি, তুই চুপ থাকলে আমি খুশি হব। প্রমির কথা শুনে কেন জানি আমার অনেক কান্না পাচ্ছিল, তাই আমি রূপ ভাইয়াকে উদ্দেশ্য করে সরি ভাইয়া বলেই রুমে চলে আসি। ওপরে রুমে এসে ওয়াশরুমে গিয়ে সাথে সাথে মেহেন্দি ক্লিন করে ফেলি, কিন্তু যার রং হওয়ার তা এতক্ষণে ধরে গিয়েছে। আমি কান্না করতে করতে শাওয়ারের নিচে বসে পড়ি। প্রমি আপুর পছন্দ করা পাঞ্জাবি পরেছে রূপ ভাইয়া। পরবেই তো, ভালোবাসার মানুষ পছন্দ করে দিয়েছে, সে তো পরবেই। কিন্তু কেন জানি আমার অনেক কষ্ট হচ্ছিল, বুকের ভেতর কিছু হারিয়ে ফেলার ভয় হচ্ছিল। কিন্তু যা হারানোর আমি তো তা সেই 5 বছর আগেই হারিয়ে ফেলেছি। এটা ভেবেই নিজেই একা একা হাসতে লাগলো কথা। তারপর শাওয়ার অফ করে ড্রেস চেঞ্জ করে রুমের বাইরে আসলো কথা। কান্না করার ফলে তার প্রচুর মাথা ব্যথা করছিল, তাই একটা মেডিসিন খেয়ে শুয়ে পড়ল। কথা শুয়ে পড়ার পর কিছুক্ষণ পরই রূপ ঘরের মধ্যে প্রবেশ করল। এতক্ষণ বাইরে থেকে সে সব কিছুই লক্ষ্য করছিল, তাই কথা ঘুমিয়ে যাওয়ার পর রুমে ঢোকে। যেহেতু সবাই নিচে অনুষ্ঠানে রয়েছে, তো কারোরই এইদিকে আসার কথা নয়। রূপ গিয়ে কথার হাতটা দেখল, তার মেহেদি দেওয়া হাতে নিজের নামের প্রথম অক্ষর লিখে দিল। এই কারণে সে আসার সময় মেহেদি নিয়ে এসেছিল। তারপর মেহেদি শুকানোর পর সে ওটা ক্লিন করে দিয়ে চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সবাই যে যার মতো কাজে লেগে পড়ল। সন্ধ্যার সময় হলুদের প্রোগ্রাম। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করা হবে, তাই বাসায় এক প্রকার ঝামেলা নেই বললেই চলে। বাসার ছাদে সবাই যে যার ডান্স প্র্যাকটিস করছে। আমি ছাদে বসে সবাইকে দেখছিলাম। তখনই আমার নজর গেল আমার হাতের মেহেন্দির দিকে। সেখানে ছোট্ট করে একপাশে আর লেখা। লেখাটি এমনভাবে লিখেছে যে কেউ গভীরভাবে খেয়াল না করলে বুঝতেই পারবে না। এই কাজটি যে রূপ ভাইয়ার করা, এটা আমি বুঝতে পারলাম, কিন্তু এটা কেন করলো সে? প্রশ্নটা তো তাকেই করতে হবে। কিন্তু ভাইয়াকে এখন পাবো কোথায়? ভাইয়াকে খুঁজতে খুঁজতে নিচে চলে আসলাম, কিন্তু পাচ্ছিলাম না। পরে বাসার বাইরে বাগানের সাইডে আসতেই দেখলাম রূপ ভাইয়া আর প্রমি আপুকে। না, কথা আর দেখতে পারল না, চোখ বন্ধ করে চলে আসলো সেখান থেকে। চোখের দেখা সে কিছুতেই মেনে নিতে পারছে না। না না, এভাবে আর চলতে পারে না। কথা তো জানে রূপ ভাইয়া তার না, তাহলে কেন বারবার তার উপর দুর্বল হয়ে পড়ছে? না আর না, সামলে নেবে সে নিজেকে, শক্ত হতে হবে তাকে। বিকেল 4টের দিকে সবাই রেডি হওয়া শুরু করেছে। এখন সন্ধ্যা 7টা বাজে। বেশিরভাগ মানুষ চলে গিয়েছে। বাসায় আছি এখন আমরা 4 জন, আমি, রূপ ভাইয়া, রিয়াজ ভাইয়া আর রিয়া। পার্লারের মেয়েরা রিয়াকে শাড়ি পরিয়ে দিয়েছে। আমি বসে বসে সেটা দেখছি। এমন সময় দরজার বাইরে থেকে রিয়াজ ভাইয়া বলে উঠল, তোদের কি হয়েছে? ভাইয়া তোমরা দুজন গাড়িতে গিয়ে বসো, আমরা আসছি। আচ্ছা, জলদি আয়। বলে ভাইয়া চলে গেল। তারপর আমিও রিয়াকে ধরে ধরে নিচে নিয়ে গেলাম। গাড়িতে উঠে বসতেই গাড়ি চলতে শুরু করলো। আধা ঘন্টার মতো সময় লাগলো কমিউনিটি সেন্টারে পৌঁছাতে।
সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর ভেতরে চলে গেলাম রিয়াকে নিয়ে। রিয়াকে স্টেজে বসিয়ে দিয়ে আমি নামতে যাব, ঠিক তখনই হঠাৎ শাড়িতে বেঁধে আমি পড়ে যেতে নিই, কিন্তু একজন আমাকে আগলে নিল। তাকিয়ে দেখি আকাশ আমাকে ধরেছে। তারপর আকাশ আমাকে ধরে সোজা দাঁড় করিয়ে দিয়ে বলতে থাকে, আলু, তুই সত্যি এখন পড়ে গিয়ে আলু হয়ে গেছিলি। ভাগ্যিস আমি ধরলাম, নাহলে কি হতো? শাড়ি সামলাতে পারিস না তো না পড়লেই হতো। এখন থেকে সাবধানে হাঁটবি, আর বেশি ঘুরঘুর করার কোনো দরকার নেই। চুপচাপ বসে থাকবি এক জায়গায়, কখন জানি আবার পড়ে যাস। সবসময় তো আর আমি থাকবো না তোকে ধরার জন্য। হয়েছে হয়েছে, এখন থাম এবার। পড়ে যাইনি এতেই এত বকা দিচ্ছিস, আর পড়ে গেলে না জানি সত্যিই হয়তো আমাকে আলুর ভর্তা বানিয়ে দিতি। সে আর বলতে। আচ্ছা শোন, আন্টিরা এসেছে আর তারা তুই হচ্ছে, আর সেও তার সঙ্গে দেখা করতে গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি। কথা তারপর তার বাসার সবার কাছে চলে গেল। তাদের সাথে কথা বলা শেষে সে রিয়ার কাছে যেতে নেবে, তখনই দেখা হয় তার ভার্সিটির এক স্যারের সাথে। সে আর রায়ান ভাইয়া হচ্ছে বেস্ট ফ্রেন্ড। দুজনে একসাথেই টিচার হিসেবে জয়েন করেছে। ওনার নাম হচ্ছে আরিয়ান ইসলাম। তো তার সাথে কথা বলতে বলতে উনি আমাকে ওনার মেয়ের সাথেও পরিচয় করিয়ে দেয়। ওনার মা আমাকে আমার আম্মুর কথা জিজ্ঞেস করে, আমিও আমার আম্মুর সাথে ওনার মাকে পরিচয় করিয়ে দিই। তারপর আমি রিয়ার কাছে চলে যাই, আর উনিও রায়ান ভাইয়ার কাছে চলে যান। অন্যদিকে আরিয়ান স্যারের মা আর আমার মা কথা বলতে থাকে। কিছু সময়ের মধ্যেই তারা নানান রকমের গল্প করে ফেলে। এক পর্যায়ে আরিয়ান স্যারের মা বলে ওঠে, কিছু মনে না করলে আপা, আপনার কাছে আমি একটা প্রস্তাব দিতাম। জি আপু, বলো কিসের প্রস্তাব? তোমার মেয়ে কথা আছে না, আমার মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। তোমরা যদি রাজি থাকো তো আমি ওকে আমার ছেলের বউ করতে চাই। আপু, একমাত্র মেয়ে আমার কথা, এত তাড়াতাড়ি আমরা ওর বিয়ের ব্যাপারে ভাবছি না। যদি কখনো ভাবি তো আমরা আপনাকে অবশ্যই জানাবো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রূপ সব কথা হজম করছে। এই মহিলাকে দেখেই সে বুঝেছিল এ নিশ্চয়ই বিয়ের প্রস্তাবের কথা বলবে। সে নীলা চৌধুরীর পাশ থেকে উঠে চলে গেল। রিয়ার পাশে বসেছিলাম, এমন সময় একটা পিচ্চি মেয়ে এসে আমার কাছে আমাকে বলল, আমাকে নাকি আমার মা ডাকছে, আমাকে সেন্টারের বাইরে যেতে বলেছে। চারিদিকে তাকিয়ে মাকে না দেখে আমিও বাইরে চলে গেলাম, কিন্তু বাইরে গিয়ে চারিদিকে খুঁজেও মাকে দেখতে পেলাম না, তাই ফেরত আসতে নেব। ঠিক তখনই রূপ ভাইয়া এসে আমাকে টেনে তার সাথে নিয়ে যায়। আরে আরে ভাইয়া, কি করছো তুমি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, আমি কিন্তু এক্ষুনি চিৎকার করব। চিৎকার করবি? আচ্ছা কর, কিন্তু কেউ তো চিৎকার শুনতে পাবে না, কারণ ভিতরে যে জোরে গান পাচ্ছে, আর কেউ এই সময় বাইরেও নেই। আমাকে এখানে কেন নিয়ে আসলে? কথা ছিল কিছু। সেটা তো ভেতরেই বলা যেত, শুধু শুধু এখানে আসার তো কোনো প্রয়োজন ছিল না। ভেতরে চলো, ভেতরে গিয়েই কথা বলবো। না, ভিতরে বলা যাবে না, এখানেই বলবো আমি। আচ্ছা বলো, কি বলবে তাড়াতাড়ি বলো। কেন এত তাড়া কিসের তোর ভিতরে যাওয়ার জন্য? আরে রিয়াকে বলে আসিনি আমি, ও হয়তো খুঁজবে আমাকে। কথা? বলো। আরে তুই কি বুঝিস না যে আমি তোকে ভালোবাসি? দেখো ভাইয়া, আমার কিন্তু ফান করার এখন একদম মুড নেই। সিরিয়াসলি বলো কি বলবে, না হলে আমি যাচ্ছি। আমি সিরিয়াস কথা বলছি, সত্যি আমি তোকে ভালোবাসি। বাস, অনেক হয়েছে ভাইয়া, অনেক সহ্য করেছি আমি, আর সহ্য করতে পারবো না আমি এসব। আচ্ছা, ভালোবাসো আমাকে তাই তো? এটাই তো বলতে গিয়েছিলে। তাহলে কেন কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? কোথায় ছিল তখন এই ভালোবাসা তোমার? ভালোবাসি ভালোবাসি বলে আমি যখন কাছে যেতাম, কোথায় ছিলে তখন তুমি? দেখ কথা, আমি চাইলেও তোকে তখন সব কিছু বলতে পারতাম না, কারণ আমি কথা দিয়েছিলাম সবাইকে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত কখনো তোর কাছে ভালোবাসার দাবি নিয়ে আসবো না। তাই তোকে এক প্রকার ইগনোর করে চলতাম। ওখানে যাওয়ার পরও সবার সাথে কথা বললেও তোর সাথে কথা বলতাম না,
কারণ কথা বললেই মন বলবে দেশে তোর কাছে ফিরে আসতে। হাসালেন মিস্টার রূপ চৌধুরী। আপনি ভাবছেন আমি কিচ্ছু জানি না, কিন্তু আমি সব জানি। শুধু এইটুকু জানি না যে আমার সাথে আপনার ভালোবাসার এই মিথ্যে অভিনয় কেন করছেন। কি বলছিস কথা? ভালোবাসার মিথ্যে অভিনয়? আমি সত্যি তোকে ভালোবাসি। প্লিজ ভাইয়া থামুন এবার। যে মানুষটা বিদেশে যাওয়ার মাত্র 1 মাস পর কল করলে তার প্রেমিকা কল রিসিভ করে, আর আমাকে প্রশ্ন করে যে আমি কেন তাদের মধ্যে বাধা হতে যাচ্ছি, কি যোগ্যতা আছে আমার রূপ চৌধুরীর পাশে দাঁড়ানোর? আমি শুধু তার জীবনের একটা উটকো ঝামেলা। সেই মানুষটা অবশ্যই আমাকে ভালোবাসতে পারে না, কখনোই পারে না। আর হ্যাঁ, শুনে রাখুন, ঘৃণা করি আমি আপনাকে। আমার মনে আপনার জন্য একটাই অনুভূতি আছে, আর সেটা হচ্ছে ঘৃণার অনুভূতি। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। বলেই কথা রূপকে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল। আর রূপ সেখানেই দাঁড়িয়ে বোঝার চেষ্টা করতে লাগলো কথায় সব কি বলে গেল। রূপের কিছু বোধগম্য হচ্ছে না। কথার কথাগুলো যদি সত্যি হয় তাহলে অনেক বড় একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়ে গেছে তাদের মধ্যে। অন্যদিকে কথা চলে যাওয়ার সাথে সাথেই আরেকজন আড়াল থেকে বেরিয়ে আসলো। তার মুখে ফুটে উঠেছে বিজয়ের হাসি। সে একা একাই বলতে থাকে, হ্যাঁ পেরেছি আমি, আজকে আমি সফল। কথা আর রূপ আলাদা হয়ে গিয়েছে। মিস্টার রূপ চৌধুরী, এখন দেখেন কেমন লাগে। ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা আপনিও একটু ভোগ করে দেখেন। অনুষ্ঠান শেষ হতে 12টায় বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই শুয়ে পড়ে। সবাই ক্লান্ত, আবার কালকে বিয়ে। সকাল থেকে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। পরের দিন সকালে রিয়ার মা এসে আমাদের সবাইকে জাগিয়ে দিয়ে যায়। সবাই উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিই। আজকেও রিয়াকে সাজাতে আসবে পার্লার থেকে। বাসায় আসার কথা রয়েছে, তারা এসেও পড়েছে। সাথে আমি আর অরু তৈরি হতে শুরু করব। আজকে আমরা দুজনেই একই রকম লেহেঙ্গা পরবো, দুজনে একই রকমভাবে মেকআপও করেছি। আমি রেডি হয়ে নিচে আসতেই আকাশের সাথে দেখা। ও আমাকে দেখে বলে উঠল, এই যে মিস, কে আপনি? মানে কি আকাশ, তুই কি আমাকে চিনিস না? আরে তুই কি আমার আলু নাকি? হ্যাঁ ভাই, আমি তোর আলু। কিন্তু তুই এমন করছিস কেন? আমাকে কি চেনা যাচ্ছে না নাকি? না মহারানী, আপনাকে চেনা যাচ্ছে, সেই সাথে অনেক কিউটও লাগছে। আজকে তো ছেলেটা আপনার ওপর থেকে চোখ ফেরাতে পারবে না। হয়েছে হয়েছে, থাম এবার। আর পাম দিলে এবার ফেটেই যাব। আচ্ছা, করবো না আর প্রশংসা। এখন বল আরশি কোথায়? ও তো রুমে। কেন, ওকে আবার কি প্রয়োজন? ওকে গিয়ে বল যে ওর ভাইয়া ডাকছে। আচ্ছা ঠিক আছে। আমি রুমে গিয়ে আরশিকে বললাম রূপ ভাইয়া ওকে ডাকছে। আরশি চলে গেল ভাইয়ার খোঁজে। আরশি খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে রূপ ভাইয়াকে খুঁজে পেল। তারপর বলল, তুমি আমাকে খুঁজছিলে ভাইয়া? একটা কথা জানার ছিল। কি কথা ভাইয়া? তুই কি সবকিছু জানতি আরশি? মানে কি সব জানবো ভাইয়া? আবার আর কথার ব্যাপারে, তাই না? আমরা সবাই তো জানি এই কথাটা। শুধুমাত্র কথাই জানে না যে তোমাদের বিয়ে সেই ছোটবেলা থেকেই ঠিক। কালকে কথা আমাকে কি বলেছে জানিস? কি? আমার নাকি প্রেমিকা আছে, তার সাথে নাকি ও কলেও কথা বলেছে। তারপর একে একে রূপ সবকিছু বলতে লাগলো আরশিকে। আমার কি মনে হচ্ছে জানো ভাইয়া? কি মনে হচ্ছে তোর? কেউ তো আছে যে আমাদের অগোচরেই এসব কিছু করছে। সে চাচ্ছে তোমার আর কথার মাঝে দূরত্ব সৃষ্টি করতে, তোমাদেরকে আলাদা করে দিতে। আমি পুরোপুরি শিওর না, কিন্তু আমার মন বলছে এরকমই কিছু একটা হয়েছে। এটা আমিও ভেবেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে সবার পিছনে থেকে এসব গেম খেলছে সে আমাদের খুবই পরিচিত কেউ, আর সে আমাকে আর কথাকে হয়তো খুব ভালো করেই চেনে। কেন?
তোমার এসব কেন মনে হলো? আমার কাছে প্রায় 2-3 মাস পর পর কিছু ছবি পাঠানো হতো। ছবিগুলো বাংলাদেশ থেকে পাঠানো হতো, আর এই কাজে প্রতিবারই ভিন্ন ভিন্ন সিম কার্ড ব্যবহার করা হতো। কিসের ছবি আর কেমন ছবি ভাইয়া? দাঁড়া, তোকে দেখাচ্ছি। তারপর রূপ নিজের ফোন থেকে সবকিছু ছবি বের করে আরচিকে দেখালো। ছবিগুলো দেখে আরচিও চমকে গেল। রূপের উদ্দেশ্যে সে বলে উঠল, এইসব ছবি তোমাকে কে পাঠালো? এটা জানলেই তো সমস্যার সমাধান হবে। এখন কিভাবে জানবো সেটাই বুঝতে পারছি না। খুব বেশি সময় লাগবে না তাকে ধরতে। সে আমাদের সাথে যেভাবে গেম খেলছে, আমরাও ঠিক একইভাবে তার সাথে গেম খেলবো। খেলার শুরুটা তো সে করেছে, সমাপ্তিটা না হয় আমরাই করব। কি বলতে চাচ্ছিস তুই? তুমি যা ভাবছো সেটাই। এখন সময় খুব কম, যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা, আমি আজকে তার সাথে কথা বলবো। আর হ্যাঁ, এখন আর কাউকে কিছু জানিয়ে লাভ নেই। আর তুমি কথার থেকে দূরে থাকো। সে যেভাবে যা চাইছে আমরা ঠিক সেটাই করব। কিন্তু আমি হয়তো এখনই বুঝতে পারছি কে এমন করছে। তুমি ভুল বুঝছো, ওটা সম্ভব নয়, কারণ সে ওরকম করবে না। এখন তুমি তার সাথে কথা বলো, সেই আমাদের বলতে পারবে সবকিছু। আচ্ছা ঠিক আছে, কে আবার শুনে ফেলবে। এখন যা, নিচে যা। আচ্ছা ঠিক আছে। আরচি চলে যাবার পর রূপ ছাদ থেকে নিচে আসতে যাবে, তখনই দেখে তাকে দেখে কেউ একজন আড়াল হয়ে গেল। রূপের মুখে হাসি ফুটে উঠল। সে একা একাই বলতে লাগলো, এখন শুরু হবে খেলা, দেখি কার জয় হয় এই খেলায়। এটা বলেই রূপ সেখান থেকে নিচে চলে গেল। কাজী এই মাত্র বিয়ে পড়ানো শেষ করলো। চারিদিকে খুশির আমেজ রয়েছে। রিয়া আর রায়ান ভাইয়াকে একসাথে খুব ভালো মানিয়েওছে, যেন মেড ফর ইচ আদার। দেখতে দেখতে বিদায়ের সময় চলে আসলো। এতক্ষণ যে পরিবেশটা হাসির আনন্দে ভরপুর ছিল, এখন তার কিছুই নেই। সব কিছু নীরব হয়ে গেছে, শুধু শোনা যাচ্ছে কান্নার শব্দ। মেয়েদের জীবনটাই হয়তো এমন। এতদিন যে বাসায় ছিল, যে বাসায় সে ছোট থেকে বড় হয়েছে, আজকে তাকে সেই বাসা ছেড়ে চলে যেতে হচ্ছে। আজকে থেকে সে অন্য একটি বাড়ির পুত্রবধূ। সম্পূর্ণ নতুন পরিবেশ, নতুন মানুষ। সব কিছুর সাথে মানিয়ে নিতে নিতে আবার সব কিছু বদলে যাবে। এটাই হয়তো জীবন। প্রত্যেকটি অধ্যায় ভিন্ন ভিন্ন। একসময় রিয়া আমাদের কাছে আসলো, একসাথে আমাকে আর আকাশকে আর রাশিকে জড়িয়ে ধরল। আমরা তিনজন ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎই আমার চোখ থেকেও পানি পড়তে শুরু করলো। বিয়ের সময়টা যতটা আনন্দের, বিদায়ের সময়টা তার থেকে অনেক বেশি কষ্টের সময়। তারপর রিয়াজ ভাইয়া আর আকাশ গিয়ে রিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলো। ওদের গাড়ি চলতে শুরু করলো। বিয়ে শেষ। সময় মনে হয় এক পলকেই কেটে গেল। কখন যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। এত তাড়াতাড়ি কেন সময় চলে যায় বুঝি না। আজকে আমি আর আরশি বাসায় ফিরে যাব, তাই আন্টির সাথে দেখা করে আমরাও বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। বাবা, মা, বড় বাবা আর বড় আম্মু এক গাড়িতে, আমি, আরশি আর রূপ ভাইয়া এক গাড়িতে। যেহেতু রাত হয়ে গেছে, সেই কারণে রাস্তায় খুব একটা জ্যাম নেই। রাস্তায় এক প্রকার ফাঁকাই বলা চলে। আমাদের আস্তে আস্তে রাত 1টা বেজে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়ি, অনেক ক্লান্ত। তার মধ্যে কালকে আবার বৌভাতের অনুষ্ঠানও আছে। এসব ভাবতে ভাবতেই কখন আমি ঘুমিয়ে গিয়েছিলাম জানি না। হঠাৎ গভীর রাতে হাতে কারো স্পর্শ পেতেই ঘুম ভেঙে গেল। আমি বলে উঠলাম, এত রাতে আমার রুমে কেন এসেছো ভাইয়া? তুই জেগে আছিস? জি। এখন আমার প্রশ্নের উত্তর দাও আগে। তুই বাচ্চা নোস কথা, আর এখন তো সব কিছু জানিস, তাই না? আমার হাতের মেহেন্দিতে নিজের নামের প্রথম অক্ষর তুমিই লিখিয়েছিলে, তাই না? হুম। প্রতিদিন আমি ঘুমানোর পর তুমিই আমার রুমে আসো, কি তাই তো? হুম। আপনাকে কিছু কথা বলি, মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। কি বলবে বলো? তারপর কথা রূপকে কিছু কথা বলল। সেই সব কথা শুনে রূপ উঠে কথা রুমে চলে গেল। আর কথাও
আর অন্য কোনো ব্যাপারে কিছু না ভেবে শুয়ে পড়ল। সে জানে না রূপকে ওই কথাগুলো বলা তার ঠিক ছিল কিনা, কিন্তু এই শেষটা কথাও দেখতে চাই। এইসব আকাশ পাতাল চিন্তাভাবনা করতে করতে কথা আবারও ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকে সব দিনের মতোই আবার সব কিছু স্বাভাবিক নিয়মে চলতে লাগলো। সকালে উঠে আমরা ব্রেকফাস্ট করে রেডি হতে লাগলাম। আমি, রূপ ভাইয়া আর আরশি এখন যাব, বাকিরা একটু পরে যাবে। আজকে আমি আর আরশি ম্যাচিং করে গ্রাউন্ড পরব। আজকে দুজনে ঠিক একইভাবে সেজেছি। তৈরি হয়ে আমরা বের হয়ে গেলাম বাসা থেকে। রিয়াজের বাসার সামনে গিয়ে দেখি রিয়াজ ভাইয়া আর যারা মোটামুটি যাবে তারা প্রায় সবাই রেডি হয়েই গেছে। তারপর সবাই রায়ান ভাইয়াদের বাসার উদ্দেশ্যে যেতে লাগলাম। রায়ান ভাইয়ার বাবা আর দাদারা আমাদের জন্য গেটের কাছে দাঁড়িয়েছিল। আমরা ভেতরে ঢুকতেই রিয়া দৌড়ে এসে প্রথমে রিয়াজ ভাইয়াকে জড়িয়ে ধরে, তারপর আমাদের দিকে এগিয়ে আসে। রিয়াকে কান্না করতে দেখে আকাশ বলে, রিউ, সেই কালকে থেকে কান্না শুরু করেছিস। তোর জন্য তো এখন রায়ান ভাইয়ের টিউশন ফ্যাক্টরি দেওয়া লাগবে। ওকে জ্বালাচ্ছিস কেন আকাশ? না, তোরা চিন্তা করতো, ওর চোখের পানির বন্যায় সব কিছু বেড়ে যাচ্ছে, তখন কি একটা অবস্থা হবে ভাবতো। আকাশের কথায় সবাই হেসে দেয়। এমন সময় রূপের ফোনে একজনের কল আসে। কল রিসিভ করে সে বলতে লাগলো, কি জানতে পারলি? ও গ্রেট, আমরা তাহলে অর্ধেক সমাধান পেয়ে গিয়েছি সমস্যার। আচ্ছা তুই তাহলে দেখ, আর ওকে সাবধানে রাখিস। শুধুমাত্র ওই জানে কে আছে সব কিছুর পিছনে। আচ্ছা, আমি আজকে রাতেই রওনা দেব। আর হ্যাঁ, সাবধানে থাকিস, কেউ যেন কিছু জানতে না পারে, কারণ ওরা সর্বদা সব জায়গায় নজর রাখছে, যা আমার মনে হচ্ছে। হ্যাঁ, কালকেই জানা যাবে এই সব কিছুর পিছনে আসল কালপিটকে। তাছাড়া আমার দুজন মানুষের উপর খুব সন্দেহ হচ্ছে। তুই যা ভালো বুঝিস তাই কর, আমি এখন ফোন রাখছি। রূপ কল কেটে চলে গেল ভেতরে। এতক্ষণে বাকি সকলে এসে পড়েছে। আজকে বেশি মানুষ হয়নি, যারা কাছের আত্মীয় তারা আর ফ্রেন্ডসরা। আজকে আবার রিয়া আর রায়ান ভাইয়ার রিয়াদের বাসায় যাবে। অনুষ্ঠান শেষে তাদের যেতে যেতে 7টা বেজে গেল। তারপর আমরা বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে রূপ ভাইয়া তার নিজের রুমে চলে গেল। একটু পরে আবার ড্রেস চেঞ্জ করে আবার যেন কোথায় চলে গেল। সবাইকে বলে গেল কাজ আছে, এসে সবাইকে জানাবে কাজের কথাটা। সবাই ভেবে নিল জরুরি কোনো কাজ হবে হয়তো, তাই কেউ আর সেরকম মাথা ঘামালো না এই ব্যাপারে। কিন্তু আমার প্রচুর টেনশন হচ্ছিল, বারবার মনে হচ্ছিল খারাপ কিছু হতে চলেছে। এসব ভাবতে ভাবতে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়েও গেলাম। ভোরবেলা বাজে একটা স্বপ্ন দেখে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 4টে বাজে। স্বপ্ন নিয়ে ভাবতে ভাবতে ফজরের নামাজ দিয়ে দিল। উঠে অজু করে নামাজ পড়ে নিলাম। তারপর আবার বিছানায় গিয়ে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম রূপ ভাইয়ার কথা, কারণ সেই বাজে স্বপ্নটা আমি রূপ ভাইয়াকে নিয়েই দেখেছিলাম। আর দেশে আসার পর সে নতুন সিম নিয়েছে, কিন্তু সেই নাম্বারটাও তো আমার কাছে নেই। এখন আর কিছু করার নেই, তাই বসে বসে রূপ ভাইয়ার কথা ভাবতে লাগলাম। আর মনে মনে আল্লাহকে বলতে লাগলাম যেন রূপ ভাইয়া ঠিক থাকে। সত্যিটা আমি এখনও জানি না, কিন্তু আমার মন বলছে রূপ ভাইয়া মিথ্যে বলছে না। কবে যে এই সত্যি মিথ্যের বেড়াজাল থেকে বের হতে পারবো জানি না। অন্যদিকে রূপ সকাল 5টায় চট্টগ্রাম এসেছে। এখানে এসে সে সোজা চলে যায় তার ফ্রেন্ড আদ্রর বাসায়। আদ্র পেশায় একজন পুলিশ অফিসার। কলিং বেল বাজাতেই আদ্র দরজা খুলে দেয়। রূপ আদ্রকে দেখে জড়িয়ে ধরে, আদ্রও রূপকে দেখে জড়িয়ে ধরে। আদ্র বলতে শুরু করে, কেমন আছিস ইয়ার? এই তো ভালোই আছি, তুই বল তোর কি খবর? এই যে চলছে দিনকাল, এটাই অনেক। কেমন আছিস সেটা নিজেও জানি না। এখনো ভালোবাসিস তাই না? প্রচুর, কিন্তু আমি ভুল করেছিলাম তার সাথে। তাকে একটি ছেলেকে জড়িয়ে ধরতে দেখেই আমি ভুল বুঝে নিলাম। সত্যি মিথ্যা যাচাই না করেই সেদিন মুখে যা এসেছিল তাই বলছিলাম ওরকে। আজকে সে দূরে, আজকে আর আফসোস ছাড়া কিছু করার নেই। কষ্ট লাগে এটা ভেবেই যে মানুষটা আমাকে এত বিশ্বাস করত,
তার বিশ্বাসের মূল্য আমি দিতে পারলাম না তাকে বিশ্বাস করে তার মুখ থেকে সব কিছু শুনতে। এই যে ভুল করেছি, এখন তার ফল ভোগ করছি। আমার বোনও কিন্তু এখনো তোকে ভালোবাসে। না রে, ও আর আমাকে ভালোবাসে না। আচ্ছা বাদ দে, এখন ভিতর আয়, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, তারপর যাই আমরা। আচ্ছা। প্রায় ঘন্টাখানেক পর আদ্র আর রূপ বাসা থেকে বের হয়ে গেল। গাড়িতে রূপ ড্রাইভিং করছে আর আদ্র তার পাশের সিটে বসে আছে। আদ্র বলে উঠল, যাই বলিস রূপ, আমি বলবো তুই অনেক লাকি। কিভাবে? এই যে দেখ, যে ছেলেটা তোকে সবসময় ওইসব বাজে পিক পাঠাতো, সে চট্টগ্রামেই থাকে। তাই তো এত তাড়াতাড়ি তাকে খুঁজে পেলাম। আমি তো ভেবে রেখেছিলাম 2 দিন অন্তত লাগবে তাকে খুঁজতে, কিন্তু এত জলদি যে পেয়ে যাব ভাবিনি। আচ্ছা আদ্রব, ছেলেটাকে কি তোর চেনা পরিচিত বলে কেউ মনে হচ্ছে? না, ছেলেটা আমাদের পরিচিত নয়, কিন্তু কিন্তু কি? আমার যতটুকু মনে আছে ছেলেটা আমাদের সাথে একসাথেই কলেজে পড়তো। নাম কি? মনে নাই ভাই। আর ওই ছেলেকে এত মারার পর ও কিছু বলেনি। আমি যা বললাম সবটুকু আন্দাজে বললাম। ছেলেটার পরিবার সম্পর্কে কিছু জানিস? ছেলেটার বাবা মা নেই। দুনিয়াতে আপন বলতে শুধু একটা ছোট বোন আছে। এগুলো আমার ভাড়া করা লোকরা বলেছে। আচ্ছা ঠিক আছে, দেখ তোর বলা অ্যাড্রেসে আমরা চলে এসেছি। এখন কি নামবো? জায়গাটা শহর থেকে একটু দূরে, পুরো নিরিবিলি পরিবেশ। রাস্তায় একজন মানুষও নেই। আদ্র তাকে নিয়ে আসলো একটা পরিত্যক্ত বাসায়। ভেতরে ঢুকে দেখলো 3 জন লোক বসে আছে আর একটা ছেলেকে মাঝখানে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। রূপকে দেখেই ছেলেটার মুখে ভয়ের ভাব ফুটে উঠল। রূপও ছেলেটাকে চেনার চেষ্টা করলো। রূপ বলল, শিয়াম, তুমি তুমি এইসব কিছু করছো? না ভাই, বিশ্বাস কর, আমি এসব ইচ্ছে করে করিনি, বাধ্য হয়েছিলাম এসব করতে। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি বাধ্য হয়েছিলাম এইরকম একটা জঘন্য কাজ করতে। কে তোমাকে বাধ্য করেছে শিয়াম? আমি বলতে পারবো না এইসব কিছু। সিয়াম, ভালোভাবে বলো, আমাদের খারাপ হতে বাধ্য করো না। আমি পারবো না। বাসায় যে তোমার ছোট বোন শিয়াম, সে কিন্তু সম্পূর্ণ একা এখন বাসায়। খারাপ কিছু হয়ে যেতে কিন্তু সময় লাগবে না। না, ওর কিছু করবে না, আমি বলছি সব কিছু, কিন্তু ওর যেন কিছু না হয়, তাহলে আমি বাঁচতে পারবো না, মরে যাব আমি। তোমার বোনের কোনো ক্ষতি হবে না, তুমি আমার উপর ভরসা করতে পারো। এখন বলো আমাকে সব কিছু। সকাল 9টা। মা ডেকে গিয়েছে ব্রেকফাস্টের জন্য। আমি না বলেছি। কিছু ভালো লাগছে না, কেমন অস্থির অস্থির লাগছে একটা। এমন সময় ফোনে একটা মেসেজের নোটিফিকেশন আসলো। মেসেজ ওপেন করে দেখতে পেলাম সেখানে লেখা রয়েছে, কথা, আমি রূপ বলছি, জলদি এই অ্যাড্রেসে চলে আয় তুই, সময় খুব কম, অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে। ব্যাস, মাত্র এইটুকুই লেখা ছিল। এই মেসেজটা দেখে আমি জলদি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। যাবার আগে অরুকে বলে এসেছি রূপ ভাইয়ার কাছে যাচ্ছি, ও যেন বাসায় সবাইকে সামলে নেয়। ভাইয়ার দেওয়া ঠিকানায় আসতেই কে জানি পিছন থেকে আমার মুখে একটা রুমাল চেপে ধরল। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম সাথে সাথে। জ্ঞান ফেরার পর নিজেকে একটা সাজানো গোছানো ঘরে আবিষ্কার করলাম। ধীরে ধীরে সব কিছু চিন্তা করতে লাগলাম। ঘড়ির দিকে তাকাতেই দেখি 1টা বাজে। এমন সময় ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো একজন মেয়ে আর একজন ছেলে। তাদের দেখে আমি প্রচুর অবাক হয়েছি। এটা কিভাবে সম্ভব? আমার সামনে দাঁড়িয়ে রয়েছে প্রমি আপু আর রিয়াজ ভাইয়া। আমি এখনও বুঝতে পারছি না কি হচ্ছে এসব। তার মানে কি তারা দুজনেই এসব করেছে? আগ্রহ দমিয়ে রাখতে না পেরে বলে উঠলাম, তোমরা এখানে কি করছো? আর আমি বা এখানে কিভাবে আসলাম? আর রূপ ভাইয়া কোথায়? এত প্রশ্ন একেবারে করলে কোনটা রেখে কোনটার জবাব দেবো বলতো দেখি। আমি আর কখনো আমার রূপের নাম তোমার মুখে শুনতে চাই না। ভুলেও আর কখনো মুখ দিয়ে রূপের নাম উচ্চারণ করো না, না হলে
এর ফল কিন্তু খুব খারাপ হবে, যা তোমার ধারণার বাহিরে। ও, তাহলে তোমরাই দুজন এসব করেছো, তাই তো? হ্যাঁ, সব কিছু আমরা করেছি। কেন করলে তোমরা এসব? কি লাভ হলো তোমাদের দুজনের আমাদের দুজনকে আলাদা করে? তোমরা না রূপ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড হয়ে কিভাবে পারলে তার সাথে এমনটা করতে? কিসের বেস্ট ফ্রেন্ড? কোনো সময়ই ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল না। ও ছিল শুধু আমার শত্রু। সব সময় সব কিছুতে আমার থেকে এগিয়ে ছিল ও। আমি যা চাইতাম ও তা পেয়ে যেত। কিন্তু এটা তো আমি সবসময় মেনে নেব না। তুমি আমার ভালোবাসা। যেদিন রূপের ফোনে প্রথম তোমার ছবি দেখি, ওই দিনই আমার তোমাকে ভালো লেগেছে। কিন্তু যখন জানতে পারি রূপ তোমাকে ভালোবাসে, তখনই মনের মধ্যে প্রতিজ্ঞা করে ফেলি তুমি শুধু আমারই হবে। ভালোবেসে না হলে জোর করে চিনিয়ে নেব, কিন্তু তাও তুমি শুধু আমারই হবে। আপনার মাথা ঠিক আছে ভাইয়া? কি আবল তাবল বলছেন এসব? আর প্রমি আপু, আপনিই সেই মেয়ে না যে রূপ ভাইয়ার প্রেমিকা সেজে মিথ্যে কথা বলেছিলেন? আমি সেই। আমি জানতাম এমন কিছু করলে তুমি ঠিকই দূরে সরে যাবে আমার আর রূপের লাইফ থেকে। বিদেশ যাবার পর যেদিন রূপের ফোন থেকে কথার কল রিসিভ করা হয়, সেদিন কথা আর প্রমির কথোপকথন। রূপ ভাইয়া, তুমি কেমন আছো? জানো, আমি না একটুও ভালো নেই তোমাকে ছাড়া। কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে রূপ ভাইয়া? তুমি কথা, তাই না? জি, আমি কথা। কিন্তু আপনি কে? আমি রূপের গার্লফ্রেন্ড। দেখো, তুমি তো জানো রূপ তোমাকে পছন্দ করে না, তাহলে কেন বারবার ওকে ডিস্টার্ব করো বলো তো? ও তোমাকে ভালোবাসে না, এই কথাটা তুমি কেন বুঝতে চাও না? কী বা যোগ্যতা আছে তোমার রূপের পাশে দাঁড়ানোর? দেখো, আমি সোজাসুজিভাবে তোমাকে বলে দিচ্ছি, তুমি আর কখনো রূপকে কল করে বিরক্ত করবে না। এই কথা শুনে আর কিচ্ছু বলল না। কিছু না বলেই কলটা কেটে দিয়ে রূপের নাম্বারটাকে ব্লক করে দিয়েছিল। তারপর এই 5 বছর আর কোনো যোগাযোগই ছিল না ওদের। কিন্তু পেয়েছিলে কি রূপ ভাইয়াকে, যাকে পাওয়ার জন্য এসব করলে? তুমি ওই দিন কথা বলার পর কল লিস্ট থেকে আমি তোমার কল ডিলিট করে দিই। তারপর থেকে তুমি কল করতে না। রূপ যেন ধীরে ধীরে কেমন একটা হয়ে যাচ্ছিল। ওই ঘটনা 2 মাসের মাথায় আমি রূপকে প্রপোজ করি, কিন্তু ও আমাকে ফিরিয়ে দিয়ে বলে দেশে ওর জন্য ওর কথা অপেক্ষা করছে। রূপ তার কথা ছাড়া আর কারণ না। সেই দিন আমি অবশ্য আর কিছু বলিনি ওকে। আমরা আবার ফ্রেন্ডের মতোই থাকতে শুরু করি। আমি মনে মনে ভাবতে থাকি কিভাবে কি করব, কিভাবে রূপের মন থেকে কথাকে সরানো যায়। এর মধ্যে আমি আরও একটা কথা জানতে পারি। সে কথা জানার পর তোমাদের আলাদা করা যেন আমার কাছে আরও সহজ হয়ে ওঠে। প্রমি একদিন জানতে পেরে যাই আমি তোমাকে ভালোবাসি। এটা জানার পর প্রমি আর আমি মিলে তোমাদেরকে আলাদা করার জন্য প্ল্যান বানাতে থাকি। অবশেষে আমরা ঠিক করি তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি করব। এতে দেখা যাবে এক পর্যায়ে দুজনকে ভুল বুঝে যাবে। কেউ আর আসল সত্যি জানতে পারবে না। আর সময় মতো প্রমি ও রূপের মনে নিজের জায়গা করে নেবে। যেহেতু প্রমি তোমাকে সেই সব কথা বলে তোমার বিশ্বাস ভেঙে দিয়েছিল, রূপের সম্পর্কে তোমার মনে ভুল ধারণা সৃষ্টি করেছিল, সেহেতু রূপ তোমাকে কোনোভাবেই ভুল বুঝলেই আমাদের আর কিচ্ছু করতে হবে না। রূপের থেকে শুনেছিলাম তোমার বেস্ট ফ্রেন্ড আকাশের কথা। তোমার নাকি খুব ক্লোজ ফ্রেন্ড। তাই আমি পরিকল্পনা করি রূপকে বোঝাবো যে তুমি আর আকাশ রিলেশনে আছো। তাই তোমাদের নানা রকম পিক এডিট করে রূপকে পাঠানো হতো। কিন্তু তখন সমস্যা হয় যে পিকগুলো পাঠাবে কে? ওখানে থেকে পাঠালে রূপ আমাকে বা রিয়াজকেই সন্দেহ করবে। তাই তখন আমার মনে আসে শিয়ামের কথা। ছেলেটার বাবা মা নেই, অভাবের সংসার, বাসায় শুধু একটা ছোট বোন আছে। আমি শিয়ামের সাথে যোগাযোগ করি, জানতে পারি ওর ছোট বোন অনেক অসুস্থ। ডক্টর জানিয়েছে ওর বোনের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তখন আমি শিয়ামকে বলি
আমাকে একটা কাজ করে দিতে। প্রথমে কাজের কথা শুনে শিয়াম রাজি হয়নি। পরে আমি ওকে বোঝাতে থাকি, নানাভাবে ওর বোনের কথা বলে ওকে ব্ল্যাকমেল করতে থাকি। অবশেষে ছেলেটা বোনের চিকিৎসা করার জন্য এই কাজে রাজি হয়ে যায়। তারপরেও প্রায়ই তোমাকে আর আকাশকে ফলো করতাম। তোমাদের পিক বাজেভাবে এডিট করে রূপকে পাঠাতো। পিক দেখার পরে যে রূপের মনোভাব কি হতো তা আমরা বুঝতাম না। প্রমি চেষ্টা করতেও থাকে রূপের মনে নিজের জায়গা করার। সব ঠিকই চলছিল, কিন্তু শিয়াম একটা ভুল করে ফেলে। 4 দিন আগে ও চিটাগং থেকে তোমার আর আকাশের কিছু পিক রূপের ফোনে পাঠায়। রূপ ওর বন্ধুকে দিয়ে খোঁজ লাগিয়ে জানতে পারে ওকে কই থেকে ছবি পাঠানো হতো। রূপ কালকে চিটাগং গিয়েছে। শিয়াম অবশ্য এখন মনে হয় ওদের কাছে আছে। মানুষ কতটা খারাপ হতে পারে আপনাদের না দেখলে কখনোই জানতে পারতাম না। নিজের স্বার্থের জন্য কখনো কখনো খারাপ হওয়া লাগে। অনেক কথা হয়েছে, আধা ঘন্টা পর কাজই আসবে। আজকে তোমার আর রিয়াজের বিয়ে হবে এখানে। 2 জন মেয়ে এখন তোমার রুমে আসবে তোমাকে সাজাতে। কোনো রকম ঝামেলা করার চেষ্টা করো না, এতে কিন্তু তোমারই ক্ষতি হবে। এই বলেই প্রমি আর রিয়াজ রুম থেকে চলে গেল। অন্যদিকে রূপ আর আদ্র মাত্র ঢাকা এসে পৌঁছালো। রূপ সোজা নিজের বাসায় চলে গেল আদ্রকে নিয়ে। আরশি দরজা খুলে রূপকে দেখতে পায়। রূপকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভাইয়া তুমি এখানে, তাহলে কথা কই? মানে কথার তো বাসায় থাকার কথা। আমি তো মাত্র চিটাগং থেকে আসলাম, আর আমি কিভাবে জানবো যে কথা কোথায়? ও তো তোমার সাথেই দেখা করতে গেছে। মানে? আরশি আমাকে সমস্ত ঘটনা খুলে বলল। আরশির কথা শুনে আমি বললাম, ও সেট, অনেক বড় ভুল করে ফেললাম আমি। প্রিয়কে আবার হারিয়ে ফেললাম আমি আমার কথাকে। রূপকথার কাহিনী কি তাহলে অসম্পূর্ণ থেকে যাবে? দেখ রূপ, এখন ভেঙে পড়ার সময় না, আমাদের জলদি কোথা থেকে খোঁজা লাগবে। কারণ প্রমি আর রিয়াজ যে কোনো সময় কথার যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। কথার জীবনটা এখন ঝুঁকির মধ্যে রয়েছে। আরশি আদ্রকে প্রথমে লক্ষ্য করেনি, কিন্তু পরিচিত কণ্ঠ শুনে সামনে তাকাতে আরশি চমকে ওঠে। এই মানুষ এখানে কেন? আরশি রূপকে বলে, ভাইয়া উনি এখানে কেন এসেছেন? দেখো আরু, এসব কথা পরেও বলা যাবে, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কথাকে খুঁজে বের করা। আচ্ছা আরু, তুই কি জানিস কথা কোথায় গিয়েছে? মানে ওরা ওকে কোনো অ্যাড্রেস দিয়ে গিয়েছিল? না, এটা তো আমাকে বলেনি। মেসেজ পাওয়া মাত্রই তাড়াহুড়ো করতে করতে বেরিয়ে যায়। রূপ, রিয়াজ আর প্রমির ফোন নম্বর দে আমাকে। ওদের ফোন নম্বর দিয়ে কি হবে? কথাকে যে ওরা কিডন্যাপ করেছে এতে কোনো সন্দেহ নেই। দেখি ওদের লোকেশন হ্যাক করা যায় নাকি। তারপর রূপ আদ্রকে রিয়াজ আর প্রমির নাম্বার দিল। কিছুক্ষণের মধ্যেই আদ্র খবর পেল রিয়াজের লোকেশন হ্যাক হয়ে গেছে। ওরা এখন মিরপুরে আছে। আদ্র রূপকে গিয়ে বলল, রূপ, আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, ওদের অ্যাড্রেস পাওয়া গেছে। আমি এখানকার স্থানীয় পুলিশ অফিসারদের সাথে কথা বলে নিয়েছি, তারাও বের হয়ে পড়েছে হয়তো অলরেডি। আমাদেরও যাওয়া দরকার দ্রুত। আচ্ছা চল। আমিও যাব তোমাদের সাথে। আচ্ছা জলদি এসো। ওরা সবাই মিলে বের হয়ে গেল পাওয়া ঠিকানার উদ্দেশ্যে। অন্যদিকে মেয়ে দুটো আমার রুমে আসার পর আমাকে কান্না করতে দেখে ওরা জিজ্ঞেস করছে কান্নার কারণ কি। ওদের সব কিছু খুলে বলতেই ওরা রাজি হয়ে যায় আমাকে হেল্প করতে। ওদের মধ্যে একজন বোরখা, হিজাব আর মুখে মাস্ক পরেছিল। উনি আমাকে বলেন আমি যেন ওনার ড্রেসগুলো জলদি পরে ফেলি, আর উনি আপাতত বউ সেজে এখানে বসে থাকবেন। আমি যেন জলদি অন্য মেয়েটির সাথে চলে যাই। ওই আপুর ড্রেস পরার পর অন্য আপু আমাকে নিয়ে রুমের বাইরে চলে আসেন। তারপরে রিয়াজকে বলেন যে আমার শরীর খারাপ, উনি আমাকে এগিয়ে দিয়ে এসে কথাকে সাজিয়ে দেবেন। রিয়াজ বলে আচ্ছা যাও। আসলে রিয়াজ সে ব্যাপারে খুব একটা পাত্তা দেয়নি।
ওই আপুটি আমাকে ওই বাসা থেকে একটু দূরে নিয়ে এসে একটা রিক্সা ঠিক করে দেয় এবং আমার হাতে কিছু টাকা দিয়ে বলে আমি যেন জলদি আমার বাসায় ফিরে যাই। এই বলে উনি আবার রিয়াজদের বাসায় চলে যায়। রিক্সা চলতে শুরু করে। রিক্সায় বসে আমি ভাবতে লাগলাম রিয়াজ আর প্রমির কথা। এরা কত আপন ছিল রূপ ভাইয়ার, অথচ ভাইয়ার পিছনে ছুরিটা এরাই মেরেছে। আর অন্যদিকে ওই আপু দুটো একটা সম্পূর্ণ অপরিচিত মেয়েকে বাঁচানোর জন্য নিজেদের রিস্কের মধ্যে রাখলো। আসলেই মানুষ চেনা প্রচুর কঠিন কাজ। মুহূর্তের মধ্যেই অপরিচিত মানুষ পরিচিত হয়ে যায়, আবার পরিচিত মানুষও অপরিচিত হয়ে যায়। অর্ধেক রাস্তায় এসে রিক্সার সমস্যা হওয়ায় আমার নেমে যেতে হলো। এদিকে আর কোনো গাড়িও পাবো না এখন। গাড়ির জন্য এখন মেইন রোড পার করে অপর পাশে যাওয়া লাগবে। আমি যেই মেইন রোডের মাঝে আসি তখনই হঠাৎ একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে। আমি অনেকটা দূরে ছিটকে পড়ি। ধীরে ধীরে আমি জ্ঞান হারাই, অচেতন হয়ে পড়লাম। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন কথাকে সাজানো শেষ হচ্ছিল না, তখন প্রমি কথার রুমে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে যখন কথার জায়গায় অন্য একটা মেয়েকে দেখতে পায়, তখন প্রমি সব বুঝে যায় যে কথা পালিয়ে গেছে। প্রমি দৌড়ে গিয়ে রিয়াজের কাছে যায়, রিয়াজকে সব কিছু বলতে থাকে। কিন্তু রিয়াজের কাছে গিয়ে প্রমি দ্বিতীয় দফা অবাক হয়, কারণ রিয়াজকে পুলিশেরা ঘিরে রেখেছে আর তাদের পাশেই দাঁড়িয়ে আছে রূপ, আদ্র আর আরশি। প্রমিকে দেখে রূপ প্রমির দিকে এগিয়ে যায় এবং ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলতে থাকে, কেন করলি তোরা আবার সাথে এমনটা? তোরা না আমার কত আপন ছিলি, তাহলে কেন এসব করলি? কি লাভ হলো তোদের এসব করে? কেন 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 বল, তোরা আমাকে কেন করলি এমনটা? আরে ভালোবাসতাম তোকে, কিন্তু তুই আমাকে রিজেক্ট করলি শুধুমাত্র এই কথার জন্য। কি আছে এই কথার মাঝে? ওর থেকে রূপে গুণে সব দিক দিয়ে আমি এগিয়ে। তাহলে বল, কেন ভালোবাসলি তুই ওই মেয়েটাকে? কেন আমাকে ভালোবাসলি না? ভালো শুধুমাত্র একজনকে বাসা চাই। ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি যা শুধুমাত্র একজন মানুষের প্রতি আসে। আজকে যদি তোরা এসব না করতি, তাহলে এরকম দিন হয়তো আমাকে কখনো দেখা লাগতো না। কি করে পারলি বন্ধু হয়ে বন্ধুর সাথে বেইমানি করতে? হারিয়াজ, তুই না আমাকে নিজের ভাই ভাবতি, ভাইয়ের সাথে এরকম করতে কি তোর একটু বিবেকে বাঁধেনি? না, বিশ্বাস কর, আমার একটুও খারাপ লাগেনি, কারণ আমি কথাকে ভালোবাসি। কথা শুধু আমাকে ভালোবাসে, বুঝতে পারলি? যদি মানুষটাই না থাকে তো ভালোবাসবে কিভাবে? কি বলতে যাচ্ছিস তুই প্রমি? ক্লিয়ার করে বল সব কিছু। কথা পালিয়ে গেছে। পার্লারের ওই মেয়ে দুটো ওকে পালাতে সাহায্য করেছে। অফিসার, ওদের ধরে নিয়ে যাও। এরা যেন এদের যোগ্য শাস্তি পায়, কোনো মতেই যেন এরা বাঁচতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি সবটা দেখব, আপনি টেনশন করবেন না। এই তোমরা ওদের নিচে থানে, আমি একটু পরে আসছি। রিয়াজ আর প্রমিকে অফিসাররা ধরে নিয়ে গেল। তখনই ওসির ফোনে একটা কল আসে। কল রিসিভ করে ওসি সাহেব বলতে লাগলো, আচ্ছা আমি এখন আসছি। আদ্র সাহেব, খুব বড় একটা গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হলো আবার? এখানের মেন রোডে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অবস্থা নাকি খুব একটা সুবিধার না। আমার মনে হচ্ছে ওটা হয়তো কথা, কারণ আদ্র সাহেব আমাকে কথার যে ছবি দিয়েছিল, মাত্র কল করা লোকটিও অনেকটা সেরকমই বলছে অ্যাক্সিডেন্ট করা মেয়েটার কথা। না, এটা কখনো হতে পারে না। আমার কথার কিচ্ছু হতে পারে না। ওসি সাহেব তাড়াতাড়ি চলেন, অ্যাক্সিডেন্ট করার জায়গায় যাব আমরা। অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছতেই ওসি এক লোককে জিজ্ঞাসা করে অ্যাক্সিডেন্ট করা মেয়েকে দেখেছি কিনা। লোকটা হ্যাঁ বলতেই ওসি সাহেব কথার ছবি ওনাকে দেখান। ছবি দেখে লোকটি বলল, হ্যাঁ, এই মেয়েটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, মনে হলো আর বাঁচবে না। অনেক খারাপ লাগছিল মেয়েটার জন্য। মেয়েটি কোন হসপিটালে আছে জানেন? এই লোক মেয়েটিকে এই হসপিটালে নিয়ে গেছে। এর থেকে বেশি আমি আর কিছু জানি না। আদ্র, আমি আমার কথার কাছে যাব, আমাকে কথার কাছে নিয়ে চল।
পরে ওসি সাহেব, রূপ, আদ্র আর আরশি মিলে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে তারা আরও একটা খবর জানতে পারে, যা শুনে রূপ পুরোপুরিভাবে ভেঙে পড়ে। হসপিটালে এসে ওসি সাহেব অ্যাক্সিডেন্টের ব্যাপারে খোঁজ করতেই জানতে পারল মেয়েটিকে এই হসপিটালেই নিয়ে এসেছিল একটি লোক, কিন্তু হসপিটালের লোক মেয়েটিকে ভর্তি নেয় না। কারণ প্রথমত এটা একটা অ্যাক্সিডেন্ট কেস, আর দ্বিতীয়ত মেয়েটির অবস্থা প্রচুর খারাপ ছিল। মুখের অনেক অংশ কেটে গিয়েছিল, শরীরে তো আরও অনেক ক্ষত ছিল। মেয়েটিকে ভর্তি করলেও মেয়েটির বাঁচার কোনো সম্ভাবনা ছিল না, তাই তারা মেয়েটিকে ভর্তি নেয় না। তারা না করার পর মেয়েটিকে যে ভদ্রলোক নিয়ে এসেছিলেন সে নিজের গাড়িতে করে আবার কোথায় যেন নিয়ে চলে যায়। হসপিটাল থেকে সবাই এইটুকুই জানাতে পারে। এসব শুনে রূপ আরও ভেঙে পড়ে। হঠাৎই রূপ জ্ঞান হারিয়ে পড়ে যেতে নেয়। আদ্র কোনো রকমে রূপকে ধরে ফেলে। আরশিও কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেলেছে, আর আরশির কাছে গিয়ে বলল, অরু, আমি বুঝতে পারছি তোমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট হচ্ছে তোমার, কিন্তু এখন আমাদের রূপকে সামলাতে হবে, তাই না? আমি রূপকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। ডাক্তার বলেছে অতিরিক্ত টেনশনে এমন হয়েছে। আপাতত ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ওর জ্ঞান মোটামুটি আরও 10 ঘন্টা পর ফিরবে। বাসার সবার সাথেও আমি কথা বলে নিয়েছি। তুমি প্লিজ এখন রূপের খেয়াল রেখো। আমি ওসি সাহেবের সাথে যাচ্ছি কথার খোঁজে। আচ্ছা, ঠিক আছে। সময় নাকি বাতাসে থেকে তীব্র বেগে ছোটে। কথাটা হয়তো সত্যি। কথার অ্যাক্সিডেন্টে 2 সপ্তাহ হয়ে গেছে, এখনও কথার কোনো খোঁজ পাওয়া যায়নি। আদ্র আর ওসি সাহেব অনেক খুঁজেছে কথাকে, কিন্তু কোথাও কথার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। সবাই ধরে নিয়েছে কথা মারা গেছে, কারণ বেঁচে থাকলে কোনো না কোনো একটা খবর পাওয়া যেত। চৌধুরী পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সবাই জানি কেমন নীরব হয়ে গেছে। যে চৌধুরী বাড়ি সবসময় হাসি খুশি আনন্দে মেতে থাকত, আজকে সেই চৌধুরী বাড়ির একটি সদস্যের মুখেও হাসির রেশ নেই। ওই দিন রূপের জ্ঞান ফেরার পর অনেক পাগলামি করেছে কথার কাছে যাওয়ার জন্য। সবাই অনেক কষ্টে তাকে সামলিয়েছে। তারপর থেকে রূপ আরও বেশি গম্ভীর হয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলে না। সারাক্ষণ চুপচাপ নিজের ঘরের মধ্যেই থাকে, খাবারও খায় না ঠিক মতো। হঠাৎই কথা বলে জোরে চিল্লিয়ে ওঠে। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। এই সময়ের মধ্যে অনেক কিছু বদলে গেছে। চৌধুরী পরিবারের সবাইও নিজেদেরকে সামলে নিয়েছে, আর রূপ এখন অনেকটাই বদলে গেছে। আগের মতো আর কথার জন্য পাগলামি করে না, কেমন জানি অনুভূতিশূন্য মানুষ হয়ে গেছে। রোজ সকালে অফিসে যাই, তারপর রাত 1-2টোর সময় বাড়ি ফেরে। কখনো কখনো আবার অফিসেই থেকে যাই। আগের মতো কথা বলে না কারোর সাথে। রূপের জীবন সীমাবদ্ধ হয়ে গেছে অভীষ্ট বাসার মধ্যে। যে ছেলেটা সবসময় হাসি খুশি থাকত, সে ছেলেটা এখন হাসতে ভুলে গেছে। পরিস্থিতি মানুষকে পরিবর্তন করে দেয়, বাস্তবতা মানুষকে সব কিছু মেনে চলা শিখিয়ে দেয়। রূপের জীবনও ঠিক তেমনটাই হয়ে গেছে। যে ছেলে সবসময় গোছালো পরিপূর্ণ থাকত, সেই ছেলে সম্পূর্ণ অগোছালো হয়ে গেছে। কেমন জানি এলোমেলো হয়ে গেছে তার জীবন। অফিসে নিজের কেবিনের ব্যালকনিতে দাঁড়িয়ে রূপ অতীতের কথাগুলো ভাবছিল। ভাবতে ভাবতে সে আপন মনে বলে ওঠে, যেদিন যাই ভালোই যাই, চাইলেও আর সেদিন ফিরে পাওয়া যায় না। সত্যি তো, চাইলেও হয়তো আর কখনো আমি আমার কথাটা নিয়ে ফেরত পাবো না, আর কখনো তার ভালোবাসা ফিরে পাবো না। আচ্ছা কথারানী, কেন তুমি আমাদের রূপকথার গল্প অসম্পূর্ণ রেখে চলে গেলে? কেন চলে গেলে তোমার রূপকে ফেলে? জানো, আমি না ভালো নেই তোমাকে ছাড়া। আমি একটু ভালো নেই কথা। তোমার রূপ কখনো ভালো থাকতে পারে না তোমাকে ছাড়া। ফিরে এসো প্লিজ। আর কখনো কষ্ট পেতে দেবো না তোমায়। রূপের কথার মাঝেই কে যেন কেবিনের দরজায় নক করল। রূপ বলে উঠল, কে? স্যার, আমি রাহুল। ও হ্যাঁ, ভিতরে এসো। জি স্যার, আসলে স্যার খান কোম্পানি যে আমাদের সাথে একটা ডিল করতে চাচ্ছে, যেটার কথা আপনাকে আমি কিছুদিন আগে বলেছিলাম।
তো কি হয়েছে? স্যার, তাদের মেইন বিজনেস হচ্ছে আমেরিকায়। তারা চাচ্ছেন আমরা যেন ওখানে তাদের অফিসে গিয়ে সব দেখাশুনে তাদের সাথে ডিলটা ফাইনাল করি। আমি যেতে পারবো না, তুমি চলে যাও। গিয়ে সব কিছু দেখে ঠিক মনে হলে ডিল ফাইনাল করে আসো। না স্যার, এইটা তো মেইন প্রজেক্ট, তো মিটিংয়ে আপনার তো উপস্থিত থাকা লাগবে। আমি যেতে পারবো না রাহুল, তুমি তাহলে তাদের না বলে দাও। স্যার, এই প্রজেক্টে কাজ করলে আমাদের কোম্পানির 60% লাভ আছে। এই ডিলটা হাতছাড়া করলে খুব বড় একটা লস হয়ে যাবে। একবার ভেবে দেখুন, 2 দিনের ব্যাপার, যদি যেতে পারেন তো আমাদেরই লাভ। রূপ কিছুক্ষণ চুপ থেকে ভেবে নিল, তারপর বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি যাব। তুমি তাদেরকে বলো আমরা আসবো। জি স্যার। আর তারা জিজ্ঞেস করেছিল কবে যাবেন আর মিটিংয়ে ডেট কবে। আজকে তো 18 তারিখ, তুমি তাদেরকে বলো আমরা কালকে আসবো। তারপর দিন তাদের সব কিছু দেখে শুনে 21 তারিখে মিটিং করে সব কিছু ফাইনাল করব। আচ্ছা স্যার, ঠিক আছে। আর রাহুল, তুমি কালকে 2টো টিকিট কেটে ফেলো, পরে এসে আমাকে টাইম বলে দিও। ওকে স্যার। বলেই রাহুল চলে গেল সেখান থেকে। অন্যদিকে রূপ অফিস থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো বাসায় আসার জন্য। কালকে যেহেতু যাবে, তো আজকে বাসায় গিয়ে সব কিছু গুছিয়ে নিতে হবে। কিছু মাস আগেই আমান চৌধুরী আর আরাব চৌধুরী অফিসের সব দায়িত্ব রূপকে বুঝিয়ে দিয়েছে। তারা এখন বাসায় থাকে। পুরো অফিসের দায়িত্ব এখন রূপের উপর। এটা অবশ্য তারা এর জন্যই করেছিল যাতে রূপ অত্যন্ত কাজে ব্যস্ত থাকে আর সব কিছু থেকে একটু দূরে থাকতে পারে। কারণ বাসার সব মানুষ জানে রূপ কথাকে কতটুকু ভালোবাসে সেই ছোটবেলা থেকে। বাসায় আসার পর ড্রাইভার গাড়ি থামাতেই রূপ গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে আসলো। রূপকে এই সময় বাসায় দেখে নীলা চৌধুরী বলল, বাবা, তুই ঠিক আছিস? জি ছোট আম্মু। হঠাৎ এই সময় বাসায় তুই কি মনে করে? বাবার অফিসে সব ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। আসলে বাবা, কালকে আমাকে রাহুলকে 2-3 দিনের জন্য আমেরিকা যেতে হবে। কেন, ওইখানে কি কোনো নতুন ডিল করতে হবে নাকি? খান গ্রুপের সাথে ডিল আছে, এজন্যই আসছি বাসায়। আচ্ছা ঠিক আছে। পরদিন সকাল 11টায় রূপ আর রাহুল বাসা থেকে রওনা দেয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। 12টায় তাদের প্লেন। এয়ারপোর্টে এসে সব ফর্মালিটি শেষ করে তারা প্লেনে গিয়ে বসে। প্লেনও উঠতে শুরু করে নিজ গন্তব্যে। আমেরিকায় প্লেন ল্যান্ড করতেই সবাই ধীরে ধীরে প্লেন থেকে নেমে আসে। এয়ারপোর্ট থেকে বের হয়ে রূপ আর রাহুল রওনা দেয় হোটেলের উদ্দেশ্যে। রাহুল আগে থেকে তাদের থাকার জন্য এখানে সেরা একটা হোটেলের 2টি রুম বুক করে রেখেছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে রাহুল আর রূপ গিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে ব্রেকফাস্ট শেষ করে দুজনে বের হয়ে যায় খান কোম্পানিতে আসার উদ্দেশ্যে। রূপ আর রাহুল পৌঁছতেই তাদের সাদরে গ্রহণ করে এই গ্রুপের মালিকের ছেলে জায়ান খান। তারপর তারা পুরো অফিস ঘুরে দেখে আর ডিলের ব্যাপারেও নিজেদের মধ্যে কথা বলে নেয়। সব কিছু দেখে রূপ রাজি হয়ে যায় ডিল করতে। সবাই ডিল ফাইনাল করতে মিটিং রুমে আসে। তখনই মিটিং রুমে দরজা খুলে ভিতরে প্রবেশ করে একজন বলতে লাগলো, ও সরি, আমার জন্য আপনাদের ওয়েট করা লাগছে। এখন তো আমি এসে পড়েছি, তো মিটিং শুরু করা যাক। ভিতরে প্রবেশ করা মেয়েটি বলে ওঠে। হঠাৎই মিটিং রুমে পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে ওঠে রূপ। কথার কণ্ঠস্বরের মতো পুরোটাই। রূপের মুখে হাসি ফুটে ওঠে। সামনে তাকাতেই রূপ চমকে ওঠে। হ্যাঁ, রূপের সামনে দাঁড়িয়ে আছে কথা। রূপ এখনো বিশ্বাস করতে পারছে না। কথা কথা এখানে কিভাবে? আচ্ছা, কথার এখানে থাকার কারণটা কি? আর এখানে থাকলে কথা একদিন আমাদের কোনো খোঁজ খবর দেয়নি কেন? যোগাযোগও করেনি কেন আমাদের সাথে? রূপের মাথায় এক ঝাঁক চিন্তা এসে বাসা বাঁধল। তখনই জায়ান খান তাদের সাথে কথার পরিচয় করিয়ে দিল। জায়ান বলল, এই যে, এটা হচ্ছে আমার ছোট বোন।
জারা খান। ও এখন পড়াশোনার পাশাপাশি বিজনেস জয়েন করেছে আমাদের। বেশিরভাগ ক্ষেত্রে সব মিটিং আর প্রজেক্টের কন্ট্রাক্ট এসব কিছুই জারা করে। রূপ বুঝলো এখানে এসব ব্যাপারে কথা বললে শুধু শুধু সিক্রেট আর ভুল বোঝাবুঝি হয়ে যাবে। যা করা লাগবে সব কিছু ধীরে ধীরে ভেবে চিন্তে করতে হবে। একটা ভুল পদক্ষেপ নিলেই হয়তো সব কিছু শেষ হয়ে যাবে। তাই রূপ আপাতত কিচ্ছু করবে না। তো এখন আমরা মিটিংটা শুরু করি। হ্যাঁ অবশ্যই। তারপর যারা প্রজেক্ট সম্পর্কে সব কিছু বলা শুরু করলো। রূপ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে কথার দিকে। সত্যি খুব সুন্দর আর সুস্পষ্ট করে সব কিছু বুঝিয়ে বলছে। রূপ বুঝতে পারল এই অল্প সময়ে যারা বেশ অভিজ্ঞ হয়ে গেছে এইসব ব্যাপারে। তো আশা করি আপনারা সব কিছু বুঝেছেন। আর এই ডিলের আসল কারণ হচ্ছে আমার আব্বু আম্মু এখন বিডিতে যেতে চায়, সেখানেই থাকতে চায়। তাই আমি আর ভাইয়া ঠিক করেছি আমাদের মেইন অফিস ওখানেই ট্রান্সফার করব। আর এখানে জাস্ট আমাদের অফিসের একটা পার্ট থাকবে। বিডিতে যেহেতু যাব আমরা, তো একটা ডিল আগেই ফাইনাল করে রাখতে চাইছি। এখন আপনারা আপনাদের মতামত দেন। আমি রাজি, ডিল ফাইনাল। থ্যাঙ্কস। তারপর তারা ডিল ফাইনাল করে সমস্ত রকম ফর্মালিটি শেষ করে মিটিং রুমের বাইরে চলে আসলো। রূপ জায়ানের কাছে গিয়ে জায়ানের উদ্দেশ্যে বলল, ডিল তো ফাইনাল হয়ে গেল, এখন আমরা আসি। কালকে আবার আসবো অফিসে, কেমন? জি অবশ্যই, ডিল যখন ফাইনাল তখন তো আসা যাওয়া হবেই। কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। জি বলো, কি রিকোয়েস্ট? আমি আপনাকে আজকে রাতে ডিনারের জন্য আমার বাসায় ইনভাইট করলাম। আপনারা আসলে খুব খুশি হব। আপনারা দুজন প্লিজ রাতে আমাদের ফ্যামিলিকে জয়েন করবেন। অবশ্যই আসবো। আমি গাড়ি পাঠিয়ে দেব, ড্রাইভার আপনার বাসার নিচেই থাকবে, কোনো সমস্যা নেই। ওকে, এখন হোটেলে ফিরতে হবে, রাতে দেখা হবে। তারপর রূপ আর রাহুল অফিস থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসল। রূপের মুখে রয়েছে হাসি, সে এমনটাই চাচ্ছিল। কথার বাসা গিয়ে ওর বাবা মার সাথে কথা বললেই জানা যাবে কথায় যারা নাকি দুজন ভিন্ন। এসব ভাবছে আর একা একাই হাসছে। রাহুল অবাক হয়ে তাকিয়ে আছে রূপের দিকে। আজকে রূপের প্রত্যেকটি আচরণ রাহুলকে অবাক করে দিচ্ছে। রূপ অফিসের বস হয়ে জয়েন করার পর থেকে রাহুল রূপের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। এতদিনে আজকে সে প্রথম রূপের মুখে হাসি দেখল। সত্যি মানুষটা যতটা না সুন্দর, তার থেকে অধিক সুন্দর হচ্ছে তার হাসিটা। সবচেয়ে বেশি অবাক হয়েছে রাহুল এটা ভেবে যে তার স্যার কারোর ইনভাইট অ্যাকসেপ্ট করেছে। যতগুলো ডিল এর আগে রূপ করেছে সবগুলোর ক্ষেত্রে সে কোনো না কোনো অজুহাত দেখিয়ে এসব থেকে দূরে থাকত। অনেক বলেও তাকে রাজি করানো যেত না। আর আজকে প্রথমবার বলাতেই রাজি হয়ে গেল। রাত 8টা বাজে। জায়ানের পাঠানো গাড়িতে রূপ আর রাহুল রওনা দিয়েছে জায়ানদের বাড়ির উদ্দেশ্যে। তার মানে প্রচুর আগ্রহ কাজ করছে সব কিছু জানার জন্য। রূপদের হোটেলে থেকে জায়ানদের বাসা পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে রূপদের। গাড়ি থেকে নামতেই মিস্টার জুয়েল খান আর জায়ান তাদের দিকে এগিয়ে আসে। রূপ তাদের জন্য নিয়ে আসা গিফটগুলো দিতেই জুয়েল খান বলল, এসবের কি দরকার ছিল বলো তো বাবা? তোমরা এসেছো এতেই আমি অনেক খুশি। চলো বাসার ভেতরে চলো। সবাই বাসার ভিতরে যাই। তারপর সবাই গল্প করতে থাকে নানান ব্যাপারে। তারপর জুয়েল খানের বউ কিচেনে চলে যায় ডিনার রেডি করে টেবিলে আনার জন্য। যারা ওনাকে হেল্প করতে চায়। আর জায়ানের ফোন কল আসায় জায়ান বাইরে চলে যায়। তখন রূপ জুয়েল খানকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। না আঙ্কেল, একটু আলাদাভাবে কথা বললে ভালো হতো আর কি। আচ্ছা তুমি আমার সাথে আসো। তারপর তিনি রূপকে তার রুমের মধ্যে নিয়ে আসে। রুমে এসে রূপ বলতে শুরু করলো, আঙ্কেল এই যে যারা, এই যারা মেয়েটি আসলে কে? মানে যারা আমার মেয়ে? ওনা তোমার সাথে অফিসে পরিচিত হয়েছিল? না আঙ্কেল, আমি তা বলছি না। আমি বলতে চাচ্ছি যারা কি সত্যি আপনার মেয়ে নাকি অন্য কিছু? কি বলতে চাচ্ছ তুমি? আঙ্কেল আমার কথায় খারাপ ভাববেন না।
দাঁড়ান, আপনাকে আমি কিছু ছবি দেখাচ্ছি। বলি রূপ নিজের ফোনে থেকে তার কথার কিছু ছবি দেখালো। আঙ্কেল, এ হচ্ছে কথা, আবার ভালোবাসার মানুষ। 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট করে সে, তারপর আমি তাকে হারিয়ে ফেলি, আর কখনো খুঁজে পাইনি তাকে। আর যারা তো সম্পূর্ণ। রূপকে কথা বলতে না দিয়ে জুয়েল খান বলল, হ্যাঁ, যারা সম্পূর্ণ কথার মতো দেখতে। মানুষ যখন একটাই, তাহলে ভিন্ন দেখতে কিভাবে হবে বলো? যারাই কথা। 1 বছর আগে আমার গাড়ির সাথেই ওর অ্যাক্সিডেন্ট হয়। তারপর অনেক হসপিটাল ঘুরেও ওকে ভর্তি করাতে পারিনি, তাই এখানে আমার পরিবারের কাছে নিয়ে আসি। এখানেই ওর সম্পূর্ণ চিকিৎসা হয়। ও ঠিক তো হয়, কিন্তু ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এখানের অনেক নামকরা ডাক্তার দেখিয়েছি আমরা, কিন্তু কোনো লাভ হয়নি। ওর অতীত ওর মেমোরি থেকে হারিয়ে গিয়েছে। এসব আর কখনো ও মনে করতে পারবে না। ওকে পাওয়ার পর থেকে শেষ পর্যন্ত সব কিছুই কথা জানে। ও যেহেতু কিছু মনে করতে পারছিল না, তাই আমার স্ত্রী ওর নাম দেয় যারা। সেই থেকে ও আমাদের মেয়ে হয়ে আমাদের সাথেই থাকে। তারপর জুয়েল খানের সাথে আরও কিছু কথা বলে রূপ চলে আসে। এর 2 দিন পর সমস্ত কাজ শেষ করে রূপ আর রাহুল দেশে চলে আসে। রূপ দেশে এসে সবাইকে সব কিছু জানায়। তার 1 সপ্তাহের মাথায় জুয়েল খানের পুরো পরিবার দেশে চলে আসে। জুয়েল খান ও ওনার পরিবার আর কথাকে ওর অতীতের সব কিছু জানায়। 2 পরিবার কথা বলে ঠিক করে রূপ, কথা এবং আদ্র আর আরশির বিয়ে একসাথেই হবে। দেখতে দেখতে বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় তাদের। বাসর ঘরে প্রবেশ করে রূপ এবং দেখে কথা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। রূপ তার কাছে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়ায়। কথা তাকে দেখে বলে ওঠে, অতীত আমি জেনেছি, কিন্তু তা আমি কখনোই মনে করতে পারবো না, আর সেটা আপনিও জানেন। কিন্তু আমি চাই বাকিটা জীবন আপনার সাথে রূপের কথা হয়ে কাটিয়ে দিতে। রূপ কথাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আজ অবশেষে এত কিছুর পর রূপ কথার কাহিনী পূর্ণতা পেল। কথা দিলাম সব সময় পাশে থাকবো।